ঢাকা সিটি পার্ক আজ বেশ উত্তেজিত হয়ে আছে। ৮ ঘন্টার জ্যাম পড়ে আছে সিটি পার্কের সামনে মেইন রাস্তায়। সাধারণ জনগণ বিরক্তি অশান্তিতে অধৈর্য হয়ে ড্রাইভার সহ জ্যামটাকে গালি দিতে শুরু করেছে। সিটি পার্কের সামনে ঢাকা ভার্সিটির গেট। এটা একটা জনবহুল রাস্তা। পার্ক, ভার্সিটি, গেট, কর্পোরেশন অফিস সব মিলিয়ে ব্যস্ত রোড বলা যায়। ৫টা মাইক্রোতে পুলিশ আসলেও কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ এত জ্যাম, এত বিক্ষোভ মূলত ছাত্র জনতাই শুরু করেছে। রাস্তার মাঝে অগণিত ছাত্ররা দাঁড়িয়ে আছে। দুপাশে সবকিছু বন্ধ, দোকানপাটেও খোলা নেই। দুপুরের কড়া রোদ, পুলিশগুলো ব্যারিকেডের বিপরীত পাশে সেফ জোনে দাঁড়িয়ে আছে। সবার মনে প্রশ্ন, কেন এত বিক্ষোভ? এই মিশনের ইনচার্জ অনিক সাহেব, তার সাথে থাকা সহকারী কামাল বলল, আমি কি এগিয়ে যাব? না না, এই ভুল করো না। ওদের একজন মরলে 10 জন চলে আসবে, আর আমাদের পুলিশ মরলে বাকি পুলিশেরা পরিস্থিতি ঠান্ডা না হলে এগিয়ে যাবে না। পরিবেশ এখন পুরো ছাত্রদের কন্ট্রোলে। অপেক্ষা করো, দেখি কি হয়। কিছু হবে না, আমি যাচ্ছি। না, যেও না। আমরা ফায়ার করলে সমস্ত গুলির হিসেব দিতে হবে, আর ওরা ফায়ার করলে সেটা অবৈধ হলেও ওদের কোনো হিসেব নেই, অপেক্ষা করতে হবে। কিন্তু স্যার, আমাদের কাছে পুলিশ পাওয়ার আছে। সরি স্যার, যাচ্ছি। কামাল কথাটা বলে বেরিয়ে আসলো। সে পিস্তল হাতে একাই এগিয়ে যেতে থাকে সামনে। ঠিক তখনই ওর সামনে ককটেল এসে পড়ে কয়েকটা। তা ফাটার আগেই কামাল দৌড়ে আবার অনিকের কাছে এসে বসলো। অনিক বলে, বললাম না যেও না। আমি অফিসার হয়ে কিছু করছি না, আর তুমি সাহস দেখাও। সরি স্যার, কিন্তু ওদের এত সাহস কেন? সবটা হয়েছে আবিরের জন্য। মানে আবির হাসান বর্তমান ছাত্র নেতা? হ্যাঁ হ্যাঁ, ছাত্র সমাজকে এমনভাবে বানিয়েছে, প্রশাসনও এখন ভয়ে থমকে আছে। এখন ওদের সাথে কথা কে বলবে? অনিকের কথা বলা শেষ হয় ঠিক তখনই একটি গাড়ি এসে দাঁড়ালো ওদের পাশে। এসটিভি নিউজ এর গাড়ি, মানে সাংবাদিক এসেছে। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। অনেক মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা হাতে মাইক আর ক্যামেরা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অনেক বলে, এক্সকিউজ মি, সামনে আগাবেন না ওরা। মেয়েটা একবার ঘুরে তাকালো। অনিকের কথা পাত্তা না দিয়ে সে এগিয়ে যায় সামনে। দূরে রাস্তার উপরে বসে আছে ছাত্র জনতা। সবার সামনে মাথায় আর হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে আবির। কয়েকটা ছেলে কিছু ছুঁড়ে মারতে যাচ্ছিল মেয়েটার দিকে, কিন্তু আবিরের পাশে থাকা অর্ক হাত উঁচু করে থামিয়ে দেয়, কারণ তারা চেয়েছিল যেন সাংবাদিক আসুক। মেয়েটা সোজা হেঁটে ওদের সামনে যায়। পেছনে মেয়েটার সহকারী নোমান দাঁড়িয়ে। নোমানের হাতে ক্যামেরা নিয়ে মেয়েটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আপনারা সবাই দেখছেন এসটিভি, আর আমি পূজা সেন। এসেছি সিটি পার্কের সামনে মেইন রাস্তায়। আজ ভোর রাত থেকে অবরোধ করে রাখা হয়েছে রাস্তা। এখনো আসল কারণ জানা যায়নি। কারণ জানতে চলে এসেছি আমি। আবির পূজার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চুলগুলো মাথার উপরে বেশ সুন্দর করে বাঁধা। চোখের ভ্রুযুগল কাজলে আঁকা, চোখের পাতা যুগলও সুন্দরভাবে সাজানো। পূজা এগিয়ে আসে আবিরের কাছে। আবিরের সামনে বসে বলে, দর্শক, আপনারা দেখছেন লাইভ এসটিভি। আমরা ছাত্র নেতা মিস্টার আবিরের কাছে প্রশ্ন করব। আবির, আপনি কেন এখানে অবরোধ করছেন? জানেন তো সাধারণ মানুষ কত ভোগান্তিতে আছে। আবির কোনো উত্তর দেয় না। অপলক কেবল পূজার দিকে তাকিয়ে আছে সে। পূজা আবিরের চোখের দিকে তাকায়। আবির তার মুখের দিকে তাকিয়ে আছে। কিছুটা লজ্জা পায় পূজা, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবারও প্রশ্ন করে, আপনারা কেন রাজপথে নেমেছেন? ঘটনা আমাদেরকে বলুন। কেন নামবো না, কেন অবরোধ করব না? মাস্তানের ভাইকে যখন ভার্সিটি থেকে বের করে দেয় অধ্যাপক, তখন সেটা নিয়ে নিউজ হয় না? মাস্তান এনে স্যারকে অপমান, মানে মারা, হুমকি সহ গুরুতর আহত করে পার্কের ভিতরে ফেলে রাখে, সেটা নিয়ে নিউজ হয় না? একটা শিক্ষককে কেন ভার্সিটি থেকে তুলে এনে পার্কের ভেতরে নিয়ে যে আধমরা করে রাখে? শিক্ষক বলে কি ছাত্রদের শাসন করতে পারবে না, কিছু বলতে পারবে না? তন্ময় যখন ভার্সিটিতে নেমে ওড়না টেনে নিয়ে যায়, রুমে যাওয়ার কথা বলে, তখন সেটা নিয়ে কিছু হয় না, তাই না? বিন বিচার দিলে স্যার এসে তন্ময়কে চর দিলে স্যারকে মারার হুমকি দিয়ে বেরিয়ে যায়। তারপর মাস্তান এনে স্যারকে মেরে রেখে গেল। সে সময় মির্জা পুলিশ কোথায় ছিল? আবির কোনো কথা বলেনি। আবিরের পাশে থাকা অর্ক এতক্ষণ কথাগুলো বলছিল। অর্কের মুখের সামনে মাইক্রোফোন ধরে রেখেছিল পূজা। আবির তখন পূজার দিকে তাকিয়ে আছে। পাশে বসা কাব্য নামের ছেলেটা আবিরের কানের কাছে মুখ এনে বলে, ভাই কিছু বলো, তুমি রিপোর্টারের দিকে তাকিয়ে আছো কেন? পূজা আর চোখে আবিরের দিকে তাকালো। আবির ঘাড় কাত করে পূজার দিকে চেয়ে আছে। পূজা অর্কের দিকে তাকিয়ে বলল, আপনাদের আহত কে করেছে?
কে করবে ওই মাস্তানেরা? আমরা ছিলাম না? আমাদের ভাই আবির সমাধানের জন্য গিয়েছিল, কিন্তু ওরা ভাইকে এই অবস্থা করে। আমরা চাইলেই পুরো মাস্তানদের মেরে ফেলতে পারতাম, কিন্তু ভাইয়ের নির্দেশ কোনো খুনাখুনি নয়, শান্তি দরকার। কিসের শান্তি? সাধারণ জনগণ কত ঘন্টা ধরে জ্যামে আটকে আছে। আপনাদের শান্তি দরকার, তাহলে মানুষকে কেন অশান্তিতে রাখছেন? আমরা এখন সমাধান চাই। পূজা বসা থেকে উঠে দাঁড়ালো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা শুরু করলো। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এখানে কি কারণে অবরোধ করা হয়েছে। ঘটনা এমন যে ভার্সিটির প্রিন্সিপাল একটা মেয়ের ওড়না কেড়ে নেওয়ার অপরাধে তন্ময় নামের ছেলেকে শাস্তি স্বরূপ সম্মুখে চড় দেয়, ভার্সিটি থেকে বের করে দেয়। তন্ময় প্রতিশোধ নিতেই স্যারকে তুলে নিয়ে মারধর করে। এর জন্য ভার্সিটির সহ ঢাকা সিটিতে সব স্কুল কলেজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের ছাত্র নেতা আবিরকে নিয়ে মিছিলে নেমেছেন। ঘটনাক্রমে জানা যায় আবিরকেও তারা আহত করেছে, কিন্তু জনগণের দুর্ভোগ লেগেই আছে। দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী নিউজের জন্য। আমি পূজা, এসটিভি, ঢাকা ভার্সিটি রোড। পূজা নিজের কথা শেষ করে ঘুরে আবিরের দিকে তাকায়। আবির বসা থেকে উঠে দাঁড়ালো, পেছনে থাকা সবাই আবিরের সাথে উঠে দাঁড়ায়। পূজা আস্তে গলায় বলে, মিস্টার, সাধারণ জনগণকে কষ্ট দিয়ে এটা করা উচিত না, মিছিল সরান। আবির পূজার দিক থেকে চোখ না সরিয়ে বলল, তুমি বললে তো মিছিল কেন, সব সরাতে পারি। পূজা অবাক হয়। প্রথমবার কথা হচ্ছে লোকটার সাথে, আর এমন সিচুয়েশনে আবির পূজাকে এভাবে কথা বলবে পূজা একদমই এক্সপেক্ট করেনি। পূজা কপাল কুঁচকে তাকিয়ে বলে, মাস্তানদের কাছে মার খেয়ে ডায়লগবাজি করেন? মাস্তানটা তোমার আত্মীয় হয় মিস, তাকে মারলে তুমি কষ্ট পেতে। শাট আপ। এক্সকিউজ মি মিস পূজা। পূজা ঘুরে দাঁড়ায়, পেছনে আর তাকালো না। সেখান থেকে হনহন করে চলে আসে সে। আবির জোরে বলে, মিছিল এখানেই শেষ, সবাই রাস্তা ছাড়ো, বাকিটা আমি দেখে নেব। সবাই আবিরের কথা শুনে সেখান থেকে চলে আসে। আবিরের কাছে এসে দাঁড়ায় কাব্য, অর্ক, রাতু। কাব্য বলে, ভাই একটা জিনিস বুঝলাম না, তুমি রিপোর্টারের দিকে তাকিয়েছিলে কেন? মেয়েটা কেমন যেন অন্যরকম মায়াবী, এতটা আকর্ষণ সৃষ্টি করেছিল। আমি কিভাবে কথা বলবো সবকিছু যেন ফ্রিজ হয়ে যায়। মেয়েটা কে রে? পূজা না, ওর নাম পূজা সেন। আরে সেটা তো জানি, রিপোর্টার তো এখানে এসেই নাম বলেছে। আমাদের ভার্সিটিতেই তো পড়ে, লাস্ট ব্যাচ, মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ও, তন্ময়ের মানিব্যাগে ফ্যামিলি ফটো দেখেছিলাম একটা, সেখানেই পূজা ছিল। ভাই কি বলবো, পূজার দিকে তাকাতে কেউ সাহস পায় না। ওর বাবাকে তো জানো নিশ্চয়ই, প্রজিত স্যারের মেয়ে পূজা সেন। আবির থেমে দাঁড়ায়। প্রজিত নামটা শুনেই আবির যেন থমকে দাঁড়ালো, তবে কিছু সময় পর মুস্কি হেসে বলে, পূজা তাহলে হিন্দু? আরে হিন্দু এটা তো পরের কথা, আগে তো প্রজিত স্যারকে সামলাও। ব্যাপার না, পূজা হিন্দু। আচ্ছা ধর ভালোবেসে পূজাকে বললাম আমার জন্য মুসলিম হতে, সে হবে? আহ ভাই, এসব কি ধরনের মজা? কত মেয়ে আছে, আরশিয়া, নেহা, নীলা, জান্নাত, আরো কত। কই ওদের সাথে এসব ভাবনা চিন্তা করবা, তা না করে পূজাকে নিয়ে পড়েছো। কতগুলো ফ্যাক্ট সামনে আসবে। এক, পূজা অন্য ধর্মের মানে সে মুসলিম নয়। দুই, সে পজিত স্যারের মেয়ে। পজিত স্যার ক্ষমতাশালী মাস্তান ও লিডার। তিন, পূজা তোমাকে রিজেক্ট করে দেবে। লিডার মাস্তান এসব ব্যাপার না, বাদ দে, পরে দেখা যাবে। ওরা সবাই কথা বলতে বলতে চলে যেতে থাকে। ওদের কথার উপর বেসিক করে বলা যায় পূজাকে প্রথম দেখাতেই আবিরের ভালো লেগে যায়। পূজাকে সেটা ওর বেশি জানার প্রয়োজন নেই। পূজা যেন তাকে ভালোবাসে সেটাই করতে প্রস্তুত আবির। আর পূজা, সে হলো প্রভাবশালী একজন ব্যক্তির মেয়ে, তার উপর অন্য ধর্মের। পূজা সন্ধ্যার সময় বাড়িতে আসলো। সবাই প্রার্থনা করার জন্য প্রস্তুত হচ্ছে। দেবীর পুজোয় সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পূজা হাতে মুখে পানি দিয়ে শেষ লাইনে যেয়ে দাঁড়ায়। ওর ছোট ভাই প্রান্তের পাশেই দাঁড়ালো। প্রান্ত বলল, দিদি তুই এখন এসেছিস? বাবা তোকে খুঁজছিল, জানিস না? তোকে বাইরে যেমন থাকতে দিতে চাই না। চুপ থাক, হাত ওঠা, মন্ত্র বলতে থাক। তুই চুপ থাক। প্রান্ত, ঠিকঠাক ভাবে প্রার্থনা কর, না হলে তোর জন্য আনা চকলেটগুলো পাবি না। আমার জন্য কি আনছিস? পূজা আর চোখে পাশে তাকায়। তন্ময় দাঁড়িয়ে আছে। তন্ময় ওর পাশে এসেই কথাটা বলল। পূজা তন্ময়ের দিকে কিছুটা বিরক্ত নিয়েই তাকায়। তন্ময় হাসতে থাকে। আমি তোর জন্য কি আনবো? তুই কি বাচ্চা নাকি? বাচ্চা তো, তোর জন্য বাচ্চা হলাম, সমস্যা কি? চুপ কর, ভার্সিটিতে যে মাস্তানি করে বেড়াস, বেয়াদব একটা। এটা তো ডেমো ছিল। যাই হোক, প্রথম দিন চাকরির কি করলি? অফিসে কেউ কিছু বললে আমার
নাম বলবি, সোজা গিয়ে বুঝিয়ে দিব তোকে। কেউ কিছু বললে তার শাস্তি কি হয়। আমার মতো কথা বলিস না, শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি। তাহলে কি বরের মতো কথা বলবো? উফ, আবার পূজা আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই প্রার্থনা শেষ হয়। একান্নবর্তী পরিবার বলা যেতে পারে সেন বাড়ি। প্রজিত সেনের কথা মতো বাড়ির সবাই চলে, ওনার উপরে কেউ কথা বলে না। বাড়ির ভেতরে নয় শুধু, বরং বাড়ির বাহিরেও ওনার আদেশ সবসময় সবাই শুনে চলে। রাজনৈতিক দিক হোক বা সাম্প্রদায়িক কিংবা আন্ডারওয়ার্ল্ড। প্রার্থনা শেষে পূজা নিজের ঘরের দিকে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে প্রজিত সাহেবের মুখ থেকে নিজের নাম শুনতে পায়। পূজা, এদিকে এসো। এতক্ষণ কোথায় ছিলে? জানো তো আমরা কত ধর্মভীরু, কতটা ধর্ম মানি আমি। এ তল্লাতে যত হিন্দু পরিবার আছে সবার থেকে আমি ধার্মিক, এটা সবাই জানে, তাই নিয়ম মেনে চলবে। আরো একটা জিনিস মনে রাখবে, প্রেম ভালোবাসা এসব এলাও না, আমি এসব সহ্য করতে পারি না একদম। এই তো সেদিন একটা ছেলে আমাদের দলের একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, খুঁজে বের করে তার 2 হাত কেটে নিয়েছে। সবাইকে বলছি কথাটা, নিজেদের মতো চলো, তবে নিয়ম যেন না ভাঙে। আরে কাকা বাবু, পূজার তো নতুন চাকরি। জানি, আজ সারাদিন লাইভ কার্ড দেখেছি টিভিতে। আর তন্ময়, তুমি যা করে বেড়াচ্ছ তা কিন্তু হতাশাজনক। টিচারদের গায়ের হাত তোলা ঘোর অন্যায়। পূজা, দাঁড়িয়ে কেন? যাও ভেতরে যাও, প্রসাদ নিয়ে যাও। পূজা থালা থেকে এক টুকরো প্রসাদ নিয়ে দৌড়িয়ে উপরের ঘরে চলে আসে। বিছানার উপর ব্যাকপ্যাক রেখে জোরে একটা শ্বাস নেয়। পড়ার টেবিলের দিকে চোখ যায় ওর। প্রতিমা দিদির ছবির দিকে তাকিয়ে থাকে সে। ওরই বড় বোন ছিল প্রতিমা, কিন্তু হঠাৎ প্রান্তর চিৎকার শুনতে পায় পূজা। দি, ও দি, চকলেট দে। ওই, তুই ছেলে হয়ে চকলেট খাস কেন? কি বলিস? আমি না বাচ্চা ছেলে, বাচ্চারা চকলেট খাই, দে বলছি। প্রান্ত পূজার ব্যাগ থেকে চকলেট নিয়ে দৌড়ে চলে যায়। পূজা আর কি করবে, ওয়াশরুমে যেয়ে স্নান করে নিল। স্নান শেষে রীতিদিকে কফি বানাতে বলে। রীতিদি হলো বাড়ির কাজের মেয়ে, পূজার থেকে বয়সে একটু বড়। কাজের মেয়ে হলেও পূজার সাথে বেশ সখ্যতা রীতিদির। এজন্য রীতি জানে পূজার গোসল শেষ করে কফির দরকার হবে। রীতি কিছু সময় পর কফি এনে পূজার হাতে দিল। পূজা আর রীতি 4 তলা বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর আজকে কেমন কাটালি? ভালোই। জানো রীতিদি, একটা ছেলে না আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। ও মা, কে? কোন ছেলে? ওই যে আবির আছে না, যার ভিডিও দেখলে টিভিতে, যার সাথে কথা বলতে গিয়েছিলাম। ওহ, ছেলেটার নাম আবির। আবির মানেই রং। আলপনা করা হচ্ছে তোমার মস্তিষ্কে, তাই না? না না, কি যাতা বলো তুমি। পূজা কফির মুখে চুমুক দিয়ে বাহিরে তাকালো। রাস্তার পাশেই ওদের বাড়ি। পূজা রাস্তার দিকে তাকাতেই চোখ আটকে গেল ওর। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে রাস্তার দিকে। রীতি ও পূজার দৃষ্টি অনুসরণ করে তাকায় একটা ছেলে দাঁড়ানো, পূজার দিকেই তাকিয়ে আছে। রীতি ছেলেটার দিকে তাকিয়ে বলে, আবির তো শুধু পূজার মস্তিষ্কে আলপনা ছড়াচ্ছে না, সে তো বাড়ির সামনেও এসে হাজির। পূজা, দেখ তো ছেলেটার চোখ দুটো কি সুন্দর, মায়াবী। আমার দিকে তাকায় না কেন? আহ, কষ্টে ছ্যাঁকা খেয়ে গেলাম রে। পূজা তাড়াতাড়ি ব্যালকনির পর্দা নামিয়ে ঢেকে দেয়। তারপর কফির মগ রীতির হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। রীতিকে বলে, যাও, এখন আমার স্টাডি আছে। রীতি কিছু না বলে সেখান থেকেই চলে যায়। আবির বাইকের উপর বসেছিল সন্ধ্যা থেকে। পূজার প্রতি হঠাৎ এমন অন্যরকম টান, আবির নিজেই তার সমাধান খুঁজে পাচ্ছে না। তবে পূজাকে আবার দেখার নেশা তাকে এখানে এনেছে। যাই হোক, কি হতে যাচ্ছে আগামীতে, হিন্দু মেয়ে প্রতি মুসলিম ছেলের এই অন্যরকম অনুভূতি কি হতে পারে। অনেক থানার চেয়ারে বসে আছে। গত 2 দিনে শহরের টিচারকে মারা নিয়ে বেশ ঝামেলা চলছে। ঠিক তখনই অনেক শুনতে পেল। ভিতরে আসবো অনিক সাহেব? অনেক তাকিয়ে দেখে আবির আর তার লোকজন দাঁড়িয়ে আছে। অনেক বড় একটি ঢোক গেল। জি আসুন, বসুন আবিদ সাহেব। থ্যাঙ্কস। তন্ময়ের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করব, জলদি সেটা লিখুন। মামা মানে প্রজিত ছাড়ের ভাইপোর নামে কেস। দেখুন আবির সাহেব, আপনারা কথা বলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। ওই অফিসার, অভদ্র আমরাও হতে পারি, কিন্তু ভদ্রভাবে বলছি কেস লিখুন। আচ্ছা, কেন নিজেদের বিপদ আপনারা ডেকে আনেন? অফিসার, লিখুন তন্ময় বিশ্ববিদ্যালয়ের টিচারকে মারধর ও ভার্সিটির একটা মেয়েকে হেনস্থা করার জন্য ছাত্র নেতা আবির বাদী হয়ে কেস করছি। তাকে থানায় দেখতে চাই। বিপদ কে কার ডাকে সেটা না হয় পরে দেখা যাবে। আবির কথাটা বলে থানা থেকে বের হলো। সবাই ওর পেছনে আছে। আবির থানা থেকে বের হতেই নিউজ রিপোর্টারের গাড়ি দেখতে পায়। অর্ককে বলে,
ওইটা না পূজার চ্যানেলের গাড়ি? এদিকে কোথায় এসেছিল? উফ ভাই, আবারও পূজা। পূজার ঠিকানা ম্যানেজ করে কোথায় গিয়েছিলে? বাড়ির আশেপাশে ঘুরেও লাভ নেই। পূজার ব্যাকগ্রাউন্ড খুব ভালো, দরকার ছাড়া ছেলেদের সাথে মেশে না, কোথাও বলে না বয়ফ্রেন্ড। কোনো ছেলেকে সে সুযোগই দেয়নি, এটা তো ওর দিক। বাকি থাকলো প্রজিত স্যারের কথা, উনি অন্য সব কিছু ছাড় দেবে, কিন্তু পূজার ব্যাপার নিয়ে ছাড় নেই। একটাই মেয়ে ওনার, মেয়েকে প্রচন্ড ভালোবাসে। এটাও না হয় ঠিক আছে, কিন্তু তোমার মনে রাখতে হবে পূজা আমাদের ধর্মের না। সব মিলিয়ে বুঝিয়ে পূজা তোমার না। কেন রে, হিন্দু মুসলিম কি ভালোবাসা যাবে না? এটার কোনো পরিণতি নেই ভাই, হয় ছাড়ো না হয় মারো, এটাই হবে। পূজা আমাকে ভালোবাসবেই, আর আমরা নতুন করে প্রেমের ইতিহাস গড়ব, দেখে নিস। হ্যাঁ, ইতিহাসে লেখা হবে ব্রোকেন হার্ট। প্রেমের ইতিহাস লেখা হবে। চুপ থাক তোরা, আমি আসছি। বাইক দে অর্ক তোর। আবির কথাটা বলে অর্কের বাইকে যেয়ে বসলো। অর্ক চাবি ছুড়ে দেয় আবিরের দিকে। পূজাদের গাড়ির পেছনে যেতে থাকে আবির। নোমান বসে আছে সামনের কাজে দেখে আবির বাইক নিয়ে ওদের পেছনে আসে। নোমান আস্তে গলায় পূজাকে বলে, আবির কই? এই যে গ্লাসে টাকা দেখতে পারবি। পূজা তাকালো সেদিকে। আসলেই আবির বাইক নিয়ে আসে পিছু পিছু। পূজা বুঝতে পারছে না কি করবে। আবির ওদের গাড়ি ক্রস করে সামনে গেল। গাড়ির সামনে এসে হাতের সিগনালে গাড়ি রাখতে বলল। নিউজের লোকেরা আবিরকে এমনিতেই চেনে। আবিরের গায়ে কালো পাঞ্জাবি, সাদা পাজামা, চুলগুলো বড় বড়, মুখে হালকা খোঁচা দাড়ি। নোমান গাড়ি থামালো। আবির বাইক থেকে নেমে গাড়ির কাছে আসলো। পূজাও নামলো গাড়ি থেকে। আবির পূজার দিকে তাকায়, বেশ জোরে বাতাস বইছে। পূজার গায়ে থ্রি পিস ড্রেস, ওড়নাটা একপাশে করে রাখা। বাতাসের জন্য কিছু চুল ওর মুখের ওপর এসে পড়া শুরু করেছে। আবির তাকিয়ে থাকে পূজার দিকে। পূজা বলে, এক্সকিউজ মি, আপনি কি কিছু বলবেন? আমি একটা নিউজ করতে চাই। কিসের উপর? চুরি হয়েছে। এখানে কেন? থানাতে যান। কিভাবে চুরি হয়েছে সেটার কথা তো শুনবেন, নিউজ বানাবেন, তাই না? তা কি চুরি হয়েছে আপনার? মন চুরি হয়েছে। মন? ফাজলামো করেন? না তো, পত্রিকার হেডলাইনে লিখবেন, ছাত্র নেতা আবিরের মহামূল্যবান মনটা চুরি হয়ে গেছে। আপনার তো থানাতেও যাওয়ার দরকার নেই, এমনকি আমার কাছেও না। আপনার ডক্টর দেখানো দরকার। এদিক দিয়ে সোজা যাবেন, সামনেই ভালো একটা হসপিটাল আছে, সেখানে আমার পরিচিত অনেক ডাক্তার আছে, ওনারা বেশ দক্ষ। বলবেন মাথায় সমস্যা হয়েছে, উল্টাপাল্টা ভাবনা আসছে। নোমান, গাড়ি স্টার্ট করো। পূজা কথাগুলো বলে গাড়িতে উঠে বসলো। পূজা দরজা আটকাবে, ঠিক তখনই খেয়াল করে আবিরের হাত ঘড়ির সাথে ওর ওড়না আটকে গেছে। পূজা ওড়না টান দেয়। আবির এক টানে পূজার সামনে এসে দাঁড়ালো। আর একটু সামান্য জোরে টানলে আবিরের ঠোঁট পূজার গালে যেয়ে পড়তো। পূজা বুঝতে পেরে একটু সরে গেল। আবির মুচকি হাসলো। ऊपरवाला যা देता है वो सब कुछ एक साथ ही देता है, या जानती हो? পূজা কোনো কথা বলল না। সে ওনাটা ছাড়িয়ে নিয়ে দরজা আটকে দেয়। নোমান গাড়ি চালাতে শুরু করলো। আবির সেখানেই দাঁড়িয়ে থাকে। নোমান প্রশ্ন করে পূজাকে, আবিরের সাথে আপনার কি চলে? কি চলে মানে? নাই কিছু না। পূজা চলে যায় তার গন্তব্যে। অর্করা আবিরের পেছনে এসে দাঁড়ালো। ওরাও এতক্ষণ আবিরের পেছনে ছিল। আবিরের এই পাগলামিতে কি যে হবে ওরা আন্দাজ করতে পারলেও আবির তা পারছে না। আবির বলল, পূজা আমাকে ভালোবাসবে, তোরা বরণডালা রেডি করে রাখিস। ভাই, সামনে ছাত্র নির্বাচন, দিকে ফোকাস দাও। আর পূজা হলো বাগানের সেরা একটি ফুল, সেটা ছুঁতে গেলে হাতে কাটা ফুটবে, এই কাটা বের করা অসম্ভব। চুপ কর তোরা, কোথায় একটু উৎসাহ দিবি, তা না করে এমন করছিস। চল ভার্সিটিতে ফেরা যাক। সবাই ভার্সিটিতে আসলো। তন্ময়েরা দাঁড়িয়ে আছে। আবির বাইক চালিয়ে ওদের সামনে এসে থামালো। ভার্সিটির ভেতর সবকিছু ঠিকঠাক থাকে আবিরের জন্য, কারণ এখানে থাকা আবিরের জন্য প্রতিটা স্টুডেন্ট টিচার থেকে র্যাগিং থেকে মুক্ত। আবির আছে বলেই কত ছেলে মেয়ে অর্ধেক ফিস দিয়ে এক্সাম দিতে পারে। কিন্তু তন্ময়ের ব্যাপার আলাদা। চাচার পাওয়ার নিয়ে যখন যা খুশি করে। আবির কখনো এসব জানতো না। আবির বাইক থেকে নেমে তন্ময়দের কাছে আসলো। তন্ময়ের সাথে থাকা ছেলেগুলো উঠে দাঁড়ায়, কিন্তু তন্ময় বসেই থাকে। আবির তন্ময়ের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা উঠলি কেন? আরে কোথাকার কোন বাচ্চা ছেলে আসছে, তাকে দেখে উঠে দাঁড়াতে হবে। তন্ময়, এতদিন যা করেছিস সেসব ভুলে যা। এখন থেকে ভার্সিটিতে থাকতে হলে আমার আইন মেনেই তোকে চলতে হবে, এটাই নিয়ম। রুলস ব্রেক করলে এর ফল অনেক খারাপ হবে। আবির রাইট পছন্দ করে, রুলস ব্রেক নয়। রিয়েলি? আমাকে তোর কথা মতো চলতে হবে? হাউ
ফানি ম্যান, মনে নেই তোকে পিটিয়েছিলাম? আবির দুটো জিনিস ভোলে না, কেউ আমাকে ছেড়ে গেলে আর কেউ আমার ইগো হার্ট করলে। যাই হোক, কখনো কখনো একটু মার তো খেতেই হয়, বুঝবি না তুই? যা বললাম সেটা মানবি। যদি না মানি তো? ওকে, তারপর থেকে ভার্সিটিতে কেউ দেখবে না। তোকে আমি। তন্ময় কথাটা বলে আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরল। পেছনে থাকা আবিরের লোকেরা এগিয়ে আসে। আবির থামিয়ে দেয়, কারণ এখন পুলিশের গাড়ি চলে এসেছে সেখানে। আর পুলিশের জিপে অনেক বসে আছে। অনেক গাড়িটা ওদের পাশেই রাখলেও আবির তন্ময়ের হাত ধরে কলার থেকে হাত সরিয়ে নেয়। মুচকি হেসে বলে, বাচ্চা বাচ্চার মতো থাকবি। ইটস নট ইয়োর পিচ, ইটস মাই পিচ। জাস্ট ছক্কা হবে, যা থানায়। তন্ময়, চলো আমাদের সাথে। টিচারকে মারধর, মেয়ের সাথে খারাপ আচরণের জন্য তোমাকে থানায় যেতে হবে। থানায় কেন? ওই যে সেদিন টিচারকে মারধরের অপরাধে থানায় যেতেই হবে। তা আমার নামে থানায় মামলা করেছে কে? আবির করেছে, চলো এবার। 1 মিনিট অফিসার। তন্ময় কথাটা বলে আবিরের কাছে এসে দাঁড়ালো। আবিরের কানের কাছে মুখ এনে বলল, কাজটা কিন্তু ভালো করলি না। রেডি থাকিস, এর জবাব খুব তাড়াতাড়ি পাবি। আমি অলওয়েজ রেডি। আবির কথাটা বলে মুচকি হাসলো। অনেক তন্ময়কে নিয়ে গাড়িতে উঠায়। ভার্সিটির সবাই এদিকে তাকিয়েছিল। আবির যে বাইকের উপরে বসে ফোন অন করে ইউটিউবে সার্চ দেয় পূজাদের চ্যানেল। পূজার যত ভিডিও ক্লিপ আছে সবগুলো আবির দেখতে থাকে। হঠাৎ রাতুল বলে, ভাই, মনে হচ্ছে অনেক বড় ঝামেলাতে পড়বো। তন্ময় একটা কুত্তা ভাবলো দেখতেই। আরে যা হবে পরে দেখা যাবে, ও ওদিকে তাকা। অর্কের হাতের সোজা সবাই ঘুরে পেছনে তাকালো। একটা মেয়ে বসে আছে, প্রথম বর্ষেরই হবে হয়তো মেয়েটি। দূরে বসে মাথা নিচু করে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। মুখে পানির রেখা লেগে আছে, সেটা বেশ বোঝাই যাচ্ছে। আবির বলে, কে মেয়েটা? মনে হচ্ছে তো নতুন। আচ্ছা দাঁড়া, দেখে আসি। আবির কথাটা বলে মেয়েটার দিকে এগিয়ে আসে। কিছু সময় হাঁটার পর মেয়েটার সামনে এসে দাঁড়ালো। আবির পাশে বসে প্রশ্ন করলো, নাম কি তোমার? মেয়েটা মাথা উঁচু করে তাকায়। আবিরকে বসে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আবির মুচকি হেসে বলল, এসবের কোনো প্রয়োজন নেই, বসো। কাঁদছো কেন তুমি? কোনো দিকে কোনো প্রকার খেয়াল নেই, কেঁদেই চলেছ। নাম কি তোমার? নীরা, কিছু হয়নি ভাইয়া। বলো আমাকে। আসলে ক্লাস টেস্ট এক্সাম, সেখানে ফিস 300 টাকা ধরা হয়েছে। প্রথমে ভেবেছিলাম টাকা দিতে পারবো, পড়াশোনা করেছিলাম অনেক, কিন্তু শেষে এসে টাকা। মাত্র 300 টাকা? শেষে এসে কি হয়েছে? তেমন কিছু না, ম্যানেজ করে নিতে পারবো। খুব ভালো। তা বাবা কি করে? নীরা থামলো, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আবির 500 টাকার একটা নোট বের করে নীরার পাশে রেখে আবির উঠে দাঁড়ায়। নীরা টাকার দিকে তাকিয়ে জোরে বলল, বাবা পঙ্গু, ছোট বোন আছে আমার। 300 টাকা আমি 1 মাস ধরে জমিয়েছিলাম, কিন্তু গতদিন বাবার ওষুধ দরকার ছিল, সেটা দিয়ে কিনেছিলাম। কারো থেকে করুণা চাই না আমি, দয়াও লাগবে না আমার। তোকে দান করছে কে? তোর বড় ভাই তোকে দিয়েছে, এটাকে দান বলে না। আবির হেসে সেখান থেকে চলে গেল। নীরা অবাক হয়ে আবিরে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাশে পড়ে থাকা 500 টাকার নোট হাতে গুজে নেয়। তারপর দৌড়ে ক্লাসের দিকে চলে যায় নীরা। তন্ময় জেলের ভিতরে দাঁড়িয়ে আছে। ভিতরে আরো 2 জন কয়েদি। তন্ময় জোরে চিৎকার করে বলতে থাকে, ওই অফিসার, আমাকে ছেড়ে দে। ওর প্রাণের মায়া থাকলে আমাকে ছেড়ে দে রে। আমার কাকা বাবু আসলে তোকে মেরে ফেলবে। ভগবান না চায় আমি রেগে গেলে তোকে থানাতেই মেরে ফেলবো। হাবিলদার, 5 টাকা দামের একটা রুটি কিনে আনুন। একটা কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করছে, রুটি দিয়ে দেখেন থামে কিনা। অনেক, তোকে পরে দেখে নেব। কুত্তার বাচ্চা, ছাড় আমাকে। জানিস না কাকে ধরে এনেছিস? মেরে ফেলবো তোকে, আগে মারবো তোদের আবির শালাকে। অনেক আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই এমপি প্রজিত সাহেব থানাতে প্রবেশ করে। সাথে উচ্চ পর্যায়ের লোকজনও আছে। অনেক বসা থেকে উঠে দাঁড়ালো। প্রজিত সাহেবের কপালে তিলক সবসময় থাকে। অনেককে দেখে বলল, নমস্কার অফিসার, আমার ভাইয়ের ছেলেকে ধরে আনছেন, ভালোই করেছেন। তা ওকে ছেড়ে দেবেন না? তন্ময় রে, আমরা এসেছি ঢাকা সিটি থানায়। ভার্সিটির টিচারকে মারার অপরাধে অফিসার অনিক সাহেব তন্ময়কে ধরে এনেছে। তন্ময়কে ছাড়ানোর জন্য আমাদের সম্মানিত এমপি সাহেবও এসেছেন। আমি পূজা আছি লাইভে, এসটিভি, সিটি থানা, ঢাকা। সবাই ঘুরে পূজার দিকে তাকায়। এখানে মিডিয়াও হাজির। প্রজিত সাহেব পূজার দিকে তাকালো, পুলিশদের বলল, থানার ভেতরে ক্যামেরা বন্ধ করতে বলেন অফিসার। প্রজিত সাহেবের কথা মতো কয়েকটা পুলিশ এসে জোর করে পূজার থেকে ক্যামেরা কেড়ে নেয়। পূজা বলে, আমার ক্যামেরা কেন কেড়ে নিলেন?
এটা আমার ডিউটি। ক্যামেরা ফেরত দিন। পূজা, তোমার স্যালুনের মালিকের সাথে কথা বলে নেব, এখান থেকে যাও। একদমই না, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ। আচ্ছা ওয়েল অফিসার, আমার ভাইপোর নামে কেস করেছে কে? আমাদের তো লোক, মানে ছাত্র নেতা আবির হাসান। কাকা বাবু, ওই শালা হারামি আমার নামে থানায় কেস করে গেছে। ওকে আমি রাস্তায় ফেলে মারবো। আমাকে বের করেন এখান থেকে। তন্ময়, এত রাগ ভালো না। আবিরকে আমি দেখে পরে দেখার কিছু নেই, এখনই দেখে নে। সবাই ঘুরে থাকায় দরজার দিকে আবির এসেছে। আবির ভেতরে এসেই পূজার দিকে তাকালো। পূজা আবিরের দিকে তাকাতেই আবির আলতো করে চোখ টিপ পড়ল। পূজা প্রজিত সাহেবের দিকে তাকায়। প্রজিত সাহেব মাথা নিচু করে আছে। আবির সোজা পূজার পাশে যেয়ে দাঁড়ালো, আস্তে গলায় বলল, এত ভয় কিসের? তোমার বাবা দেখেনি কিছু? প্রেম করলে ভয় থাকতে নেই। ডোন্ট টক রাবিশ। আবির, আমার ভাইপোর কেসটা তুলে নাও। সরি স্যার, এটা তো অন্যায়। ব্যাপারটা আমি দেখছি। এভাবে হবে না, লিখিত দিতে হবে আপনাকে। আপনার ভাইপো নেক্সট টাইম যেন এমন না করে, স্যারকে সরিও বলে। প্রজিত সাহেবের পেছনে থাকা ওর লোকজন এগিয়ে আসতে থাকে আবিরের দিকে। প্রজিত স্যার টেবিলে এটা একটা থাবা দেয়, তারপর বলে, ঠিক আছে, সব করছি। নিজ হাতেই পেপারস লিখুন। প্রজিত সাহেব জোরে একটা নিঃশ্বাস নিলেন। রাগে ওনার হাত কাঁপছে। লোক ভর্তি থানা যেন পিনপতন নীরবতা বিরাজ করছে। আবির পূজার হাতে একটা চিমটি কেটে দিল। পূজা লাফ দিয়ে ওঠে। আবির পূজার দিকে না তাকিয়ে ভাবসাব নিয়ে দাঁড়িয়ে রইল। পূজা তার হুলওয়ালা হিল জুতো আবিরের পায়ের ওপর জোরে রেখে দেয়। আবির চিৎকার করতে যেয়েও থেমে গেল। প্রজিত সাহেবের পেপারস রেডি। উনি বলল, কাজটা ঠিক করলে না তুমি। আপনাকে রেসপেক্ট করি খুব। আপনি এমপি বলে এমন নয়, আসলে আপনি আমার কাছের মানুষ তো, তাই। মানে? বাবা আপনি যান, আমি তন্ময়কে নিয়ে আসছি। পূজা কথাটা বলে আবিরের থেকে চলে আসে। সবাই এক এক করে থানা থেকে বের হয়। পূজা তন্ময়কে নিয়ে আবিরের সোজা আসে। আবির চোখ নাড়িয়ে পূজার দিকে মুচকি হেসে তাকালো। পূজা রাগী চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। প্রজিত সাহেব বাড়িতে বসে আছে। পার্টির সব লোকজন ওনার বাড়িতে। গুরু গম্ভীর ভাব। তন্ময় জোরে জোরে বলল, ওই শালা আবিরকে আমি মেরে ফেলবো। ওর জন্য প্রথমবার আমি থানায় গিয়েছি। আমি ওকে মারবই। প্রজিত সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। নীরবতা ভেঙে বললেন, আবিরকে এখন কিছু বলা যাবে না। একটা সুযোগ দরকার ওকে মারার। আমাকে অপমান করেছে, এর ফল তো সে পাবেই। চেটু মশাই, ভগবানের দিব্যি, এই আবিরকে আমি সুযোগ পেলে মেরে ফেলবো। তন্ময় কথাটা বলে চেয়ারে জোরে একটা লাথি দেয়। ঠিক এই সময় দরজা দিয়ে পূজা ঘরে প্রবেশ করে। তন্ময়ের কথাটা ওর কানে আসলো। আবিরের চেহারাটা ওর চোখের সামনে ভেসে ওঠে। পূজা অবাক হয়। আজ সন্ধ্যায় ভগবানের নাম না করে সবাই আবিরকে নিয়ে পড়েছে কেন? পূজা কোনো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তন্ময় ডাকলো পূজাকে। পূজা, এদিকে আয়। পূজা ওদের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বলে, তুই জেঠুর সাথে বিয়াদবি করেছিলি কেন? ওটা আমার দায়িত্ব ছিল, তোর মতো গাধা বুঝবে না। চুপ কর তুই। আবিরের পাশে দাঁড়িয়ে কি বলছিলি তুই? আমি চিনি নাকি তাকে? কাজের জন্যই প্রশ্ন করেছিলাম। আর তুই একটু রাগ কমাবি, বুঝলি? তোর জন্যই বাবাকে থানাতে যেতে হয়েছে। কত বড় অন্যায় করেছিস তুই। আবির এখনো তোকে কিছু করেনি, তাই কপাল ভালো। ওই কি বললি তুই? আবির কি বলবে? হ্যাঁ, পূজা, ভেতরে যা। আবিরকে নিয়ে আর কিছু শুনতে চাই না। সীতা, পূজাকে বলে দিও ছেলেটির সাথে যেন বেশি না মেশে। পূজার মা সীতা দেবী এগিয়ে আসে সামনে। পূজার হাত ধরে টেনে আনে সেখান থেকে। ওদের পেছন পেছন প্রান্ত আসে। সীতা দেবী অতটাও কড়া না পূজার প্রতি, কিন্তু প্রজিত সাহেব যেখানে অর্ডার করবে সেখানে সীতার দ্বিমত থাকবে না। তাই পূজাকে বলে, জীবনের সবচাইতে বড় ভুল করবি কখন জানিস? কখন? কাউকে ভালোবাসার পরেও তার হবার পথে বড় বাধা হবে তোর বাবা। তখন মনে হবে কেন যে ভুল করেছি কাউকে ভালোবেসে। আমি আবার কাকে ভালোবাসবো? সব ঝামেলা ভালো লাগে না। নিশ্চিত থাকো এ ব্যাপারে, আমি কখনো ভালো টালো কাউকে বাসবো না। আর এত শাসন আমার ভালো লাগে না মা। বাবাকেও বলে দিও আমি বড় হয়েছি, আর ভালোবাসা নিয়ে কিসের শাসন? হ্যাঁ সেটাই তো, তোর ভাই তো বড় হচ্ছে তাই না? ভালোবাসা নিয়ে এত শাসন চলে? আমি তো মেয়ে নিয়ে পালাই যাব। ওই কি বলিস এগুলো? মা, তোমার ছেলে তন্ময়ের সাথে থেকে এমন বেয়াদব হয়েছে। কোন দিন দেখবা চর খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকবে। সন্দীপ, প্রেম ভালোবাসা হবে সেটা কি তুমি বাড়িতে বলবা নাকি? পাশের বাড়ির পূর্ণিকে আমার ভালো লাগে। তোমার চকলেট নিয়ে ওকে আমি ইমপ্রেস করি। আজকে চকলেট আনোনি? ফাজিল, তোকে
পূজা যা ফ্রেশ হয়ে নে, রীতিকে পাঠিয়ে দিচ্ছি। প্রান্ত চল, তোর বাবাকে বলে দেব সব। দাঁড়া। তুই থাক, পরে তোকে চালাবো। প্রান্ত কথাটা বলে মায়ের সাথে চলে যায়। পূজা বিছানায় এসে ধপ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আজকের সারাদিনে কি কি ঘটেছে তা ভাবতে শুরু করে, কিন্তু চোখের সামনে আবিরকে বেশি দেখতে পায়। পূজা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসলো। হঠাৎ পূজার কানে এশারের আজান ভেসে আসে। পূজার এই আজান অনেক ভালো লাগে, কেন লাগে তা বুঝতে পারে না। আবির মসজিদের দিকে যায়, সে নামাজ পড়ে। মসজিদের দিকে এগিয়ে যেতে থাকে, সাথে অর্করাও আছে। অর্ক বলল, ভাই একটা জিনিস বোঝাও আমাকে। বলো। তুমি মুসলিম, শুধু নামে নাও, সব কাজে তোমার ভিতরে মুসলমানের গুণাবলী আছে, কিন্তু তারপরও পূজাকে কিভাবে ভালোবাসলে? তোমার ভাবা দরকার সে হিন্দু, এটা কখনো যায় না ভাই। তো নামাজ পড়তে যাচ্ছি, ওর প্রতি আকর্ষণ লজিকের বাহিরে। জানি এটা অনুচিত, তবুও কন্ট্রোলহীন। কি জানি ভাই কি হতে চাচ্ছে, তবে তোমাকে নিয়ে ভয় হয় আমার। আমি একমাত্র আল্লাহকে ছাড়া ভয় করি না কাউকে। তাই এসব না ভেবে চল, নামাজ পড়ে বের হব। পূজার বাড়ির সামনে যেতে হবে তো। ওরা সবাই মসজিদের দিকে যেতে থাকে। এদিকে পূজা পায়চারি করতে থাকে রুমের ভেতরে। শ্রীকৃষ্ণের ছবির সামনে এসে দাঁড়ায়। ছবির সামনে দাঁড়িয়ে পূজা বলে, হে ভগবান, আমার এমন কেন হচ্ছে? কল্পনাতে আমি এসব কি দেখছি? রক্ষা করো ঠাকুর। পূজা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে শুনতে পায় রীতির গলা। কি ব্যাপার রাজকিনী, আমাদের চণ্ডীদাসের জন্য মন খারাপ নাকি? রীতিদি, তুমি কি সব বলছো? তোমার মনে যখন কিছু চলে তখন তুমি সামনে এসে দাঁড়াও। আপাতত অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারপরও আজকে কি কি হলো? কিছু না, যাও তো তুমি এখন। যাবো, কিন্তু ওই ছেলের কি হলো? কি যেন নাম? আবির। বাহ, নামটাও মনে আছে দেখছি। ধুর, আজকে ছেলেটা না আমার গাড়ির পিছু আসছিল। আমাকে কি বলে জানো? বলে কিনা রিপোর্ট লিখবে, ওর মন চুরি হয়েছে। বলেছি ডাক্তার দেখাতে। হাসি লাগে না বলো রীতিদি? জল ভালোই গড়াচ্ছে। কিসের জল রীতিদি? তুমি একটু বেশি ভাবছো, বুঝছো? থাক, কিছু বলবো না, যা ফ্রেশ হয়ে নে। রীতি কথাটা বলে সেখান থেকে চলে যায়। পূজা ফ্রেশ হয়ে হাতে কফির মগ নিয়ে ব্যালকনিতে আসলো। আকাশের দিকে তাকিয়ে আছে। কফির মগে চুমুক দেওয়ার জন্য নিচে তাকায় সে। ঠিক তখনই চোখ আটকে যায় নিচে। বাড়ির সামনের রাস্তার দিকে একটা বাইক দাঁড়িয়ে আছে। বাইকের উপর দুটো ছেলে বসা। দুটো ছেলেকেই পূজা চিনে। সামনে যে ছেলেটা বসে আছে সেটা হলো আবির। পূজা আবিরের দিকে তাকাতেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো, হাত উঁচু করে হাই দেয়। পূজা তাকিয়ে থাকে সেদিকে। আবির হাসলো। পূজা তাড়াতাড়ি ভেতরে চলে যায়। অর্ক আবিরকে বলে, ভাই টিজারদের মতো বাড়ির সামনে এসে গুড়গুড় করছি, লজ্জা শরম কি নেই নাকি? আমরা কি টিজার নাকি? আরে, প্রেম করার জন্য ছেলেদেরকে মাঝে মধ্যে একটু টিজার হতে হয়। মেয়ে তোমাকে পাত্তা দেয় না, অকারণে সব ধান্দা বাদ দাও। ওই তোকে কি করতে আনছি আমি? পূজা আমাকে ভালোবাসবে, বুঝলি? অনেক বাসবে। পূজা আবার আসবে দেখিস। চলো এখান থেকে, ভয় করছে। যদি ওর বাবার লোকেরা দেখে কি হবে জানো তুমি? ওয়েট কর, কিছু হবে না। আবির বসে থাকে রাস্তার পাশে। পূজা দৌড়ে আসে তার টেবিলে। পড়ার টেবিলে কফির মগ রেখে সে হাঁপাতে থাকে। পূজা আবিরকে দেখে ভয় পেয়েছে। আবির এখানে কেন? তবে কি রীতির কথা সত্য? আচ্ছা, ছেলেটা কি এখনো আছে? সে কেন এসছে? উফ, চলে গেছে। বাবা জানতে পারলে যে কি হবে? আমি কেন এত টেনশন করছি? পূজা কথাগুলো ভাবতে ভাবতে ব্যালকনিতে আসলো। আবিরকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে। আবির ব্যালকনির দিকে তাকিয়েছিল। পূজাকে দেখেই অর্ককে বলল, ওই যে পূজা এসেছে, দেখ বলেছিলাম না আসবে। পূজা আর দাঁড়ালো না, সে ব্যালকনির পর্দা নামিয়ে চলে আসে রুমে। আবির রাস্তার মাঝখানে এসে নাচা শুরু করে। অর্ক অবাক হয়ে যায়। আবিরকে এভাবে এত খুশি হতে আগে কোনো দিন দেখেনি। কি সাংঘাতিক ব্যাপার! প্রিয় মানুষ ভুলেও মুচকি হাসলে অপর মানুষের এত আনন্দ হয় অর্ক আগে তা অনুভব করেনি। মেয়ে ভালোবাসে না, কিন্তু একবার তাকিয়েছে দেখে আবির এমন পাগনামি করছে। অর্ক নিজেই অবাক হয়ে গেছে। পূজা ভার্সিটিতে এসেছে আজ। পূজা ভার্সিটির ক্রাশ গার্ল, কিন্তু পূজাকে কেউ প্রপোজ করে না। দুটো কারণ, সে প্রজিত সাহেবের মেয়ে, আর প্রজিত সাহেব এতটা খারাপ স্বভাবের লোক তা শহরের প্রতিটা মানুষই জানে। আবার পূজা হলো হিন্দু, এজন্য মুসলিম কোনো ছেলে তাকে প্রপোজ করার সাহস ও কারণ দেখায় না। পূজা ভার্সিটিতে আসে। আবির 3 লোকজন নিয়ে ভার্সিটির ভেতরে বসে আছে। কাব্য আবিরকে বলে, ভাই পূজা আসছে। কোথায়? আরে ভার্সিটিতে এসেছে। আবির ব্রো, তাকাও ওদিকে।
আচ্ছা তোরা থাক, দেখি কথা বলে আসি। আরে ভাই, পূজার সাথে কথা বলতে দেখলে সমস্যা আছে। আবির কারো কথা শোনে না, সে এগিয়ে যায় পূজার দিকে। পূজা হাঁটতে থাকে, আবির পাশে এসে হাঁটা শুরু করে। পূজা থামিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? আপনি পাশে হাঁটছেন কেন? পিছু নিলে মেয়েরা বেয়াদব বলে, তবে যে ছেলের সাহস নেই তারাই পিছু নেয়। আমার অনেক সাহস তো, তাই পাশে এসে হাঁটছি। এটার জন্য এত অনুমতির কি আছে? ভার্সিটি না আমার? অনেক সাহস আপনার, এজন্য বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকেন। এটা যে বিরক্তিকর তা জানেন আপনি? এটা যে অনেক সাহসের কাজ সেটাও কি তুমি জানো? জানার কোনো দরকার নেই। আজ তন্ময় আসেনি, এই জন্য এতক্ষণ কথা বলতে পারছেন আপনি। এবার কেটে পড়েন। বললাম না ভার্সিটি আমার। কি চান আপনি? চাই একটা যুদ্ধ, যে যুদ্ধের নাম হবে ভালোবাসা। সেই যুদ্ধে জিততে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হবে তোমাকে। আর আমি তো প্রেম যুদ্ধে জিতেই আছি, শুধু অফিসিয়ালি পুরস্কারটা এখনো পাওয়া হয়নি। ফালতু কথা শোনার আমার সময় নেই। পূজা কথাটা বলে চলে যেতে থাকে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অর্করা সবাই এসে দাঁড়ায় পাশে। অর্করা নিজ থেকেই বলে, একটু তো বাধা আসবেই, তবে আমি পূজাকে আমার করে নেবই। তার জন্য যদি পূজাকে মুসলিম হতে হয় সেটাও করাবো। কিন্তু তুমি ভুল করতে যাচ্ছ ভাই। তুমি কি ধর্ম ছাড়তে পারবা? মানে আমি কেন ধর্ম ছাড়বো? হাস্যকর লাগছে ভাই। শোনো, তুমি ভালোবাসো পূজাকে, মেনে নিলা। পূজা যদি বলে ওর জন্য তুমি ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করো, তুমি কি করবে? বোনের সবচাইতে বড় পরীক্ষা কিন্তু সেটাই হবে। একদিকে ধর্ম, আরেকদিকে ভালোবাসা। অবশ্যই আমি ধর্মের সাথে থাকবো। তাহলে পূজার বেলাতেও সেম প্রশ্ন। সে তোমার জন্য ধর্ম ত্যাগ করবে কোনো গ্যারান্টি নেই। এটা তো অনেক পরের ব্যাপার। আগে তার মনে ভালোবাসা সৃষ্টি করতে হবে, এরপর সবকিছু। তোমার ভালোবাসাটা অপমান করছি না ভাই, কিন্তু যা করবে তা ভেবেই করবে। কি ব্যাপার? রাতুল, কাব্য, অর্ক এমন ভালো হয়ে গেছে কবে? সবই দয়ালের ইচ্ছে। দয়াল, ঠিক বলেছিস। সবাই হাসতে থাকে। হঠাৎ আবিরের চোখ যায় বিজ্ঞান বিভাগের নিচতলার ক্লাসের দিকে। ম্যাডাম একটা মেয়ের ব্যাগ ছুঁড়ে মারল বাহিরে। পরক্ষণেই একটি মেয়ে দৌড়ে আসে ব্যাগের কাছে। ম্যামের পা ধরে ছুটে যায়। আবার আবির সহ সবাই দাঁড়িয়ে দেখতে থাকে। ম্যাম ব্যাগ সহ মেয়েটাকে ধাক্কা দেয়। মেয়েটা বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সামনের সিঁড়িতে বসে কাঁদতে থাকে মেয়েটা। অর্ক বলে, ভাই, মেয়েটা সেই দিনের ওই মেয়েটা না? এটাকে তুমি 500 টাকা দিয়ে এসেছিলে? সেই মেয়েটা। চলো তো দেখি। সবাই হেঁটে মেয়েটার সামনে আসে। মেয়েটার নাম নীরা। আবিরেরা হেঁটে নীরার কাছে আসলো। আবিরকে দেখে নীরা চোখের পানি মুছে নেয়। আবির বলে, কি হয়েছে? কিছু না। বলো কি হয়েছে ম্যাম? কেন ক্লাস থেকে বের করে দিল? কিছু হয়নি। জিদ কেন এত? বলো কি হয়েছে? আজকে ক্লাস টেস্ট ছিল, প্রতি মাসে হয়, আর এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাবার অসুস্থতা, ছোট বোনের দেখাশোনা, সব মিলিয়ে আমি শেষ রাতে বই নিয়ে বসেছি। এখনো ঘুমাইনি, আমি লিখছিলাম নিজের মতো করে। সবই সহজ ছিল। পিছন থেকে একটা ছেলে আমাকে ডাকছিল, আমি সাড়া দেইনি। হঠাৎ শুনতে পাই সেই ছেলেটা দাঁড়িয়ে বলে, ম্যাম, নীরা নকল করছে, দেখুন ওর বেঞ্চের উপর নকল রাখা। সবাই লেখা বাদ দিয়ে আমার দিকে তাকায়। আমি নিজেও অবাক হয়ে যাই। ম্যাম এসে সব মিলিয়ে দেখে যা আমি লিখেছি সেটা নকল। ম্যাম আমার খাতা নিয়ে ছিঁড়ে মুড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এত বারণ করলাম, আমার কথা কেউ শুনেনি। রাগে দুঃখে ম্যামকে চিৎকার করে বলেছিলাম, আপনি এমনটা করতে পারেন না ম্যাম। রেগে আমাকে বের করে দিয়েছেন। আবির সবকিছু শুনে এরপর নীরার হাত ধরে ক্লাসরুমে প্রবেশ করলো। আবিরকে দেখেই সবাই উঠে দাঁড়ায়। এমনকি ক্লাসে থাকা ম্যামও উঠতে যাচ্ছিল, কিন্তু অর্ক থামিয়ে দেয়। আবির অর্কের দিকে তাকায়। অর্ক বলে, নীরা, ওই ছেলেটার নাম কি? তাজিন, ওই যে বসে আছে পিছনের বেঞ্চে। আমি জানি সবটা। অর্ক, কাব্য। অর্ক আর কাব্য যে তাজিনকে তুলে আনে, আবিরের সামনে এনে দাঁড় করায়। রাতুলকে ইশারা করতে রাতুল তাজিনের পকেটে হাত দেয়। দেখে অনেকগুলো নকল, পকেটে গোজা। আবির ঠাটিয়ে একটা চড় দেয় তাজিনের গালে। পুরো ক্লাস তখন চুপচাপ হয়ে আছে। ভার্সিটির ভেতর একমাত্র আবিরের শাসনই চলে। শুধু ভার্সিটি না, স্টুডেন্ট হলে আবিরকে মেনে চলতেই হবে তার। আর আবির যেহেতু এই থানার ছাত্র নেতা, তাই উপজেলাতে যতগুলো প্রতিষ্ঠান আছে আবিরকে মেনে চলবেই তারা। আবির বলে, ম্যাম, নীরা আমার বোন, আর আপনি সব বিবেচনা না করে এভাবে ক্লাস থেকে বের করে খাতা কেড়ে নিয়ে ফেলে দিতে পারেন না। এটা অন্যায়। আজ থেকে কোনো স্টুডেন্টের এক্সাম পেপারস নষ্ট করতে পারবেন না। দরকার হলে
জমা করে রেখে দেবেন। নীরায় আর অর্ক, তাজিনের ব্যবস্থা কর। নীরাকে সাথে নিয়ে আবির বের হয়। গাছের নিচে বসে আবির। নীরা চুপচাপ বসে আছে। আবির কিছু বলতে যাচ্ছিল, তার আগে নীরা বলে, আমার সৎমা আছে, কখনো ঠিক মতো বাড়িতে আসে না। আসলে মাঝরাতে মাতাল হয়ে আসে। জানেন, মা আমাকে বিক্রি করে দিতে চায় বেশ্যাপ পল্লীতে। আমার নাকি বিক্রি করলে চওড়া দাম পাওয়া যাবে। হাসবেন না? হাসতে থাকেন, আসি। নীরা কথাগুলো বলে হনহন করে চলে যায়। আবির বসে নীরার চলে যাওয়া দেখতে থাকে। তারপর যে ক্লাসে মন বসাতে পারছে না, তার বাবা প্রজিত সাহেবের কথাগুলো বারবার মনের ভেতর এসে উকি দিতে থাকে। আর যতবার প্রজিত সাহেবের কথা পূজা ভাবছে, ততবারই আবিরের কথা মনে পড়ে পূজার। আর এই জন্যই সে মন বসাতে পারছে না ক্লাসে। প্রজিত সাহেব প্রেম ভালোবাসাকে সাপোর্ট করে না, আর পূজা এই কথাটাই ভাবছে বেশি। এই কথার উপর ভিত্তি করে পূজার মনে আবিরের আবির্ভাব ক্লাস থেকে বের হয় সে। রাজ ভার্সিটিতে এসেছে। রাজ হলো প্রাক্তন ছাত্র নেতা। এতদিনে জেলখানাতে ছিল। ছাড়া পাওয়ার 3 দিন পরে হঠাৎ ভার্সিটিতে এসেছে সে। জেলে ছিল 4 বছর ধরে। নিজের সহকারীকে খুন করে জেলে যায়। রাজ আসতে ইউনিভার্সিটির পরিবেশটা যেন থমথমে হয়ে গেছে। রাজ গেটের কাছেই দাঁড়ানো। পূজা গেটের কাছে আসলো। এই পূজা, কোথায় যাচ্ছ? রাজের কথা শুনে থেমে যায় পূজা। প্রজিত সাহেবের কিছুটা কাছের লোক রাজ, আর রাজ সরাসরি পূজাকে ডেটের অফার করে। যদিও পূজা এটা তার বাবাকে বলেনি, কিন্তু সেদিনের পর থেকে পূজা রাজকে এড়িয়ে চলে। হঠাৎ রাজকে দেখে পূজা অবাক হয়, কারণ ভার্সিটিতে একমাত্র ঝামেলাকারী হলো রাজ, আর সে মরলে খারাপ কিছু করে হলেও মরবে। রাজ এগিয়ে আসে পূজার কাছে, সরাসরি পূজার হাত ধরে এক পাশের দিকে টেনে নিয়ে যায়। পূজা বিরক্ত নিয়ে বলল, উফ, কি হচ্ছে কি? আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। কেমন আছো? আমি যেমনই থাকি। হাত ছাড়ুন। আমার হাত ধরা সাহস এমনিতেই কারো নেই, এটা কেবল আমি পারি। তাই নাকি? সাহস তো সবার আছে, শুধু দেখানোর জন্য সঠিক সময় দরকার। সবাই ঘুরে তাকায়। পেছনে আবির দাঁড়িয়ে আছে। রাজ আবিরের দিকে তাকায়। আবিরের জন্য সে জেলখানাতে ছিল, কারণ আবির ছাত্র রাজনীতিতে আসার পেছনে রাজের সহকারী আকাশের হাত ছিল গোপনে। আর রাজ সেটা জানতে পেরে আকাশকে মেরে ফেলে, আর এটার সুবাদে আবির হয়ে যায় ছাত্রনেতা। আবির তার পজিশনে এতটাই যোগ্য ছিল, 4 বছরে আবিরের কোনো প্রতিদ্বন্দ্বী হয়নি। কিন্তু এখন রাজ চলে এসেছে। আবির যে বড় রকমের ঝামেলাতে পড়তে যাচ্ছে, সেটা আবিরও ভালো করে জানে। রাজ পূজার হাত ছেড়ে দেয়। আবিরের কাছে এসে দাঁড়ায় রাজ। আরে আবির স্যার যে, স্যার ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? রাজ তার ছেলের সহিত হাসি দিয়ে কথাগুলো বলে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। পূজা ভয়ে আছে, কারণ তাকে নিয়ে ঝামেলা তার বাবার কানে গেলে তাকে তালা বন্ধ করে রাখবে এবং আবিরকে মরতেও হবে। প্রজিত সাহেব এমনিতে আবিরকে মারার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এজন্য পূজা এগিয়ে যায়, আবিরকে বলে, আপনি এখান থেকে যান। আর রাজদা, আপনি দয়া করে নিজের সীমার ভেতরে থাকুন। কেন কেন? আবারও কি পুলিশ ধরে নিয়ে যাবে? হা হা হা। লিসেন এভরিওয়ান, রাজ একবার ছক্কা মারতে এসেছে, এক বলে আউট নয়। মাথায় আছে রাজনীতি, আর বুকে আছে পূজাকে কাছে পাবার বাসনা। দুটোর একটা তো আমি জোর করে হলেও ছিনিয়ে নিব, বাকিটা এমনিতে হবে। রাজ, তোকে বারণ করছি, পূজার দিকে বাজে নজর দিবি না। বাহ, সরাসরি আমাকে তুই করে বলছিস? ওকে, ভালো লাগছে। আবির সাহেব, আপনাকে না আমি এখান থেকে যেতে বলেছি? আপনি যাবেন কিনা বলেন? পূজা বেশ জোর গলাতেই কথাটা বলল। আবির রাজের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কয়েক পা এগিয়ে আসতেই পেছন থেকে সে শুনতে পায়, মানে রাজ বলে ওঠে, হুম, কিছু তো একটা দেখছি আমি। কিরে পূজা, আবিরের সাথে কতদিন চলে? সে কি বেশি সার্ভিস দেয়? আমি কি কম দিতাম? আমার কথায় রাজি হলে না, আবিরের জন্য পাগল। বাহ, এইবার পূজাকে কি বলে পটালি আবির? বিছানাতে খেলাধুলা? আবির ঘুরে কোমর থেকে পিস্তল বের করে বলে। তোকে আমি। পুরো কথা শেষ করতে পারেনি আবির। আবিরের লোকেরা এসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে আটকে রাখে। পূজা আবিরের দিকে তাকায়। আবিরের চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু এই রাগের মানে পূজা অন্য কিছু বোঝে। মানে রাগ রাজের ওপর হলেও পূজা সেই রাগের কারণ খুঁজতে যে অবাক হয়। আবির বলে, নিজেকে নিজের লিমিটের ভিতরে রাখবি, বুঝেছিস? পূজা কেন, ভার্সিটির কোনো মেয়ে অথবা অত্র উপজেলাতে কোনো মেয়ে স্টুডেন্টের দিকে তুই খারাপ নজর দিলেও তোকে আমি মেরে ফেলবো, বুঝেছিস? আর পূজার দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করিস। পূজা যেমন আকাশের চাঁদ, আমি তেমন রাত। চাঁদকে
মানায় কেবল রাতের আকাশেই। উড়ে আসা কালো মেঘের মতো কাছে ঘেঁষার চেষ্টাও করবি না। বাহ, চমৎকার। হা হা হা, মজা পাচ্ছি খুব। আচ্ছা শোন, আমি এসেছি আমার পজিশন ফিরে পেতে, আর সেটা আমি নেবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর পূজা বলাতে তুই চলে গেলি, বিষয়টা গুরুতর। যা, আপাতত কিছু বললাম না। ভাই প্লিজ, এখন কোনো ঝামেলা নয়, চলো এখান থেকে। আবির পিস্তল কোমরে গুজে হন হন করে সেখান থেকে হেঁটে চলে যায়। পূজা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, নিজেকে সামলায়। অচেনা অনুভূতিকে সে প্রশ্রয় দেবে না, আবিরের সাথে আরো দুর্ব্যবহার করতে হবে। পূজা কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। সোজা সে নিউজ অফিসে চলে আসে। রাত ছাড়া পেয়েছে সেটা নিয়েই একটা আর্টিকেল লিখতে বসলো। প্রান্ত বাড়ির বাগানে গাছের নিচে বসে আছে, পাশেই পূর্ণি বসা। প্রান্ত পূর্ণির হাত ধরল, পূর্ণির দিকে তাকিয়ে বলে, পূর্ণি মনে করো তোমাকে কিটক্যাট, ডেয়ারি মিল্ক, সিনার ফুড দিয়ে বলি ভালোবাসি, তুমি কি করবে? ধরো বৃষ্টির ভেতর তোমার সামনে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলি ভালোবাসি, তখন তুমি কি করবে? আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা এক প্যাকেটে যতগুলো চিপস থাকে সেটা ফুরিয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা কখনো ফুরাবে না। আমার বয়স কম, কিন্তু ভালোবাসা অনেক। তুমি আমাকে চকলেট দাওনি পদ্মই দাদা। আহ, আবার প্রান্ত দাদা কি করে? তুমি আমাকে ক্যাডবেরি দাও এখনই। ধ্যাৎ, বললাম আমি যদি কখনো ক্যাডবেরি দিয়ে বলি ভালোবাসি, কোথায় কল্পনা করবি? তাই না ক্যাডবেরি চাওয়া শুরু করেছিস? যা বাড়ি যা, তোকে ভালোবাসা। ভালোবাসা মানে? প্রান্ত লাফ দিয়ে উঠল, ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। প্রান্ত জানে ওর পরিবারে ভালোবাসা নিষিদ্ধ। প্রজিত সাহেব পূর্ণিকে কাছে ডাকলো। পূর্ণি পরে ক্লাস 5-এ। প্রজিত সাহেব পূর্ণিকে বলল, প্রান্তকে তোর ভালো লাগে? আঙ্কেল। সত্যি? পূর্ণি আর কথা বলতে পারে না। প্রজিত সাহেব তার ডান হাত দিয়ে পূর্ণির গাল আঙ্গুল দিয়ে চেপে ধরে। পূর্ণি শব্দও করতে পারে না, দু হাত দিয়ে প্রজিত সাহেবের হাতে চড় মারতে থাকে। প্রান্ত এটা দেখেই ভয়ে কান্না করতে করতে বলে, বাবা ওকে ছেড়ে দাও, আমি আর তার সাথে কথা বলবো না। মা কালীর দিব্যি বলছি, ছেড়ে দাও বাবা। প্রজিত সাহেব পূর্ণির গাল ছেড়ে দেয়। দুপাশ লাল টকটকে হয়ে গেছে। পূর্ণি ভয়ে কাঁদতেও পারছে না, কেবল সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পূর্ণির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রজিত সাহেব জোরে রীতিকে ডাকলো। পূজাও বাড়িতে সেই সময় প্রবেশ করে। অফিসের গাড়ি সোজা তাকে বাসায় নামিয়ে দিয়েছে। পূর্ণি ঘাসের উপর বসে আছে কাত হয়ে। রীতি দৌড়ে আসে সেখানে। প্রান্ত হাত শক্ত করে ধরে আছে প্রজিত সাহেব। রীতিকে দেখে বলে, পূর্ণিকে ভেতরে নিয়ে যা, মন থেকে ভয় দূর করে দে, আর প্রান্তকে 1 মাস বাইরে বের হওয়া বন্ধ থাকবেন। আমার বাড়ির কোনো ছেলে মেয়ে ভালোবাসার কথা বললেও আমার বাড়ির ছেলে মেয়েকে আমি কিছু বলবো না, কিন্তু বাইরের ছেলে মেয়েকে আমি মেরে ফেলবো। সে বাচ্চা, তাই কিছু বললাম না। নিয়ে যা ভেতরে। রীতি দেরি করে না, পূর্ণিকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। পূজা অবাক দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে আছে। প্রজিত সাহেব পূজার দিকে তাকালো। পূজাকে ইশারায় ডাক দেয় প্রজিত সাহেব। পূজার কাঁধে হাত রেখে প্রজিত সাহেব বাগানে হাঁটতে থাকে। পূজাকে বলে, বুঝলি মা, আমার এই সব প্রেম ভালোবাসা একটু পছন্দ হয় না। তোর বড় কাকা আমাদের সাথে থাকে না এই প্রেমের জন্য। আমার বোনের কথা তো জানিস না, একদিন জানবি, তখন বুঝবি কেন আমি এমন করি। তবে আমাদের বাড়িতে কেউ কারো প্রেমে পড়লে ওই মানুষটাকে তো মেরেই ফেলবো। না থাকলে বাস, আর না বাসলে বাসি। যা ঘরে যা মা, পুজো কর মায়ের। রাজের সাথে তোর দেখা হয়েছিল, ছেলেটাকে বের করলাম, দরকার আছে। তোর মিডিয়া যেন আবার এসবে নাক না গলায়। যা। পূজা কোনো কথা বলল না। সে হনহন করে হেঁটে চলে যায় বাড়ির ভেতরে। রীতিও পূজার সাথে তার রুমে আসলো। বিছানার ওপর বালিশ ছুড়ে দিয়ে রীতি বলে, পূজা, তোর বাবা এমন কেন? প্রান্ত শুধু কথাই বলেছে, ওরা এখনো এসব বোঝে? তাই বলে উনিকে এমন করে গাল টিপে ধরবে? বাবা আমাদের অনেক ভালোবাসেন, হারাতে চান না। ধুর, এত শাসন ভালো লাগে না, গলায় কাটার মতো বাঁধে। বল। কিছু করার নেই। বাদ দে, আবিরের খবর কি বল? আবির, আসতে বলো। রীতিদি, আমি আবিরের সাথে আর কথা বলবো না। আমি চাই না আমার জন্য তার কিছু হোক। দেখলে তো প্রান্তর দোষ, অথচ শাস্তি পেয়েছে পূর্ণি। আর এমনিতে তন্ময় বাবার সাথে আবিরের ঝামেলা। এরপর শুনে আবির আমার সাথে কথা বলে, বুঝতে পারছো কি হবে? আবিরকে রাস্তার ভেতরে কুপিয়ে মারবে বাবার লোকেরা আর তন্ময়রা। তুই আবিরকে ভালোবাসিস? আবির আমার বাবার সাথে পারবে না। আবিরকে ভালোবাসিস কি তুই? তন্ময় জানলে আবিরকে সত্যি গুলি করে দেবে। বল। আবির মুসলিম রীতিদি।
হা হা হা, এর আগেও তো তোর সাথে কত ছেলের কথা বলেছে, তোর বাবা তাদেরকে মেরেছে, কিন্তু কখনো আমি তোর ভেতরে সেটা নিয়ে কষ্ট পেতে দেখিনি। হ্যাঁ, খারাপ লেগেছে, কিন্তু চিন্তিত হোসনি। আর এখনো তো আবিরকে কেউ কিছুই করতে দেখিনি, তাতেই আবিরকে হারানোর এত ভয়, এত চিন্তা তাকে নিয়ে। কি ব্যাপার পূজা? দিদি, যাও তো এখান থেকে, ভালো লাগছে না। আর ভগবানের দিব্যি করে বলো, তুমি এখনো আবিরের কাছে আমার ব্যাপারে কিছু বলবে না। আমি তাকে অবহেলা করব, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, ওর পাত্তা না দিলেই হয়ে যাবে, এত কিছু ভাবার সময় নেই। আচ্ছা আচ্ছা, তবে আবির কিন্তু অন্য ছেলেদের দিক থেকে তোর জন্য অনেক পারফেক্ট। হ্যাঁ, সে মুসলিম, তাতে কি? ভালোবাসা এসব কোনো ব্যাপার না, ভালোবাসা তো সব দেবের ভেতরেই আছে। শিবের ধুদ্রু ফুল, নগরকেশের সাদা ফুল, শুক্ল কমল বীজ, আকন্দ ফল ইত্যাদি ফুল শিবের প্রিয়। তিনি দেব হয়ে একটা জিনিসই চুজ করতে পারলো না? তুই কেন এসব লজিক দিয়ে ভালোবাসাকে দূরে সরিয়ে রাখছিস? পূজা কোনো কথা বলল না, তবে মনে মনে আবিরকে এড়িয়ে চলার সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আবিরকে অবহেলা করবে, কোনো প্রকার পাত্তা দেবে না। আবির ক্লাবে বসে আছে, আবিরের লোকজনও বসে আছে সেখানে। আবিরের চোখে মুখে রাগ আর বিরক্তি ভাব স্পষ্ট। পূজার কথা মনে পড়ছে ওর, বিশেষ করে পূজাকে নিয়ে রাজের বলা কথাগুলো মাথা থেকে সরাতেই পারছে না। আরো রাগ জমা হচ্ছে। অর্ক বলল, ভাই, বড় রকমের সমস্যা, ঝামেলা হতে যাচ্ছে। রাজের ক্ষমতার জন্য রাজনৈতিক ঝামেলা, তারপর তোমার প্রেমের ঝামেলা, দুটোতেই ভালো মতো ফাঁসবে। স্কিপ করা দরকার। চুপ কর অর্ক, রাজকে তো দেখে নেব, পূজাকে আমার চাই। যেভাবেই হোক না কেন পূজাকে আমার করে নেবই। কিছু বলার নেই আর, যা খুশি করো, ভেবো না আমরা নেই। তোমার জন্য মরতেও পারবো ভাই। থাক, পূজার সাথে দেখা করে আসি। আবির কথার বলে ক্লাব থেকে বাইরে বের হলো। বাইকে করে মেন রোডে আসে। বাইকের স্পিড তোলার জন্য গিয়ারের চাপ দিতেই যাচ্ছিল, হঠাৎ রাস্তার পাশে ফার্মেসির দোকানে চোখ আটকে যায়। আবির রাস্তার পাশে বাইক রাখলো। নীরা রাস্তার অপোজিট পাশে। নীরা ঔষধ দিতে আসছে। এই ওষুধগুলো দিন তো চাচা। লাস্ট 1 মাসে 10,000 টাকার ওষুধ বাকি নিয়ে গিয়েছিস, টাকা আছে আজ? না, আজকে দিন, আমি টিউশনের টাকা তুলে শোধ করে দিব। সেই তো প্রতিবারই শুনি, যা বাড়ি যা, কোনো ওষুধ নেই। জি চাচা, দিন। আব্বার অনেক শরীর খারাপ। যা ভাগ এখান থেকে, একটা জোয়ান মা পাইছিস, আমাকে গিরি করে বেড়াই। তোর মায়ের মতো হো, দেখবি মেলা টাকা পাবি। আমার কাছে আসিস, বাকি টাকা শোধ হবে, আরো টাকা দেবো, রাতে আসবি, বুঝলি? কুত্তার বাচ্চা, কাছে আসিস তো কেটে রেখে দিব। ওই খাঙ্কির মেয়ে, তুই আমাকে সাঁচিয়েছিস। তোর চাচা নীরার কাছে আসে। নীরা বেশ জোরে ডাক্তার চাচার গালে জ্বর বসিয়ে সেখান থেকে হনহন করে হেঁটে চলে যেতে থাকে। আবির বাইক ঘোড়ায় ফার্মেসির সামনে এসে অর্ককে কল দেয়। হ্যাঁ ভাই। কোথায় তোরা? ক্লাবই। কেন? মতলব ফার্মেসি চিনিস না? হ্যাঁ চিনি, দোকানটা তো প্রজিত সাহেবের অনুমতিপত্র নিয়ে বানানো। কেন? দোকানে এক চাচা আছে, আগে হারামিকে তুলে নিয়ে যাবি, তারপর শাটার টেনে বন্ধ করে দিবি। বাকিটা শুনে নিয়ে তোদেরকে বলবো। কিন্তু ভাই, ওটা প্রজিত সাহেবের। পূজার বাবার চেনার সময় নেই, যা বললাম কর। ফোন কেটে দেয়। নীরা যেদিকে গিয়েছে সেদিকেই যেতে থাকে। আবির কি হতে যাচ্ছে? অর্ক ঠিকই বলেছে, আবির ঝামেলাতে পড়তে যাচ্ছে। রাজনৈতিক আর ভালোবাসার, দেখা যাক কি হয়। অপেক্ষাতে থাকুক সবাই। আবির নীরার পেছনে ওদের বাড়ির সামনে আসে। নীরাদের বাড়ি দেখেই আবির অবাক হয়, কারণ নীরাদের বাড়ি দেখে কেউ বলবে না এটা গরিবখানা। 2 তলা বিশাল বাড়ি। বিশাল বলতে পাঁচিলের কাজ দেখেই বোঝা যাচ্ছে কত টাকা খরচ করা হয়েছে। ভেতরে না জানি কি কি চমক থাকে। আবির মনে মনে বলল, এত সুন্দর বাড়ির মেয়ে নীরা, সে আবার এমন করে চলে, তবে কি সে মিথ্যা বলেছিল? আবির বাইক থেকে নেমে গেট ঠেলে ভেতরে প্রবেশ করে। যা ভেবেছিল তাই, চমৎকার একটি বাড়ি। আবির চারপাশে তাকাচ্ছে। হঠাৎ নীরার মুখ থেকে আবির শুনতে পেল, আমি আর ভার্সিটিতে যাব না আব্বু। আমি কাল থেকে তোমার দ্বিতীয় স্ত্রীর মতো মানুষের বিছানাতে সময় পার করব। বাইরের মানুষ এত খারাপ কেন? কেন আমাকে তোমার স্ত্রীর জন্য কথা শুনতে হয়? এই বিশাল বাড়ি তার বেবৃত্তি করা টাকায় থাকি না আমি এখানে, তার সাথে কোনো কথা বলি না আমি, তারপরও কেন শুনতে হয় আমার এসব? সব কিছু যখন ভালো হয় শুনছি, এখন থেকে আমিও ঠিক এটাই করব। বাজারের মেয়ে হব আমি, তোমার বউয়ের থেকেও বড় বাড়ি করব। নীরা কাঁদতে থাকে। পাশের রুম থেকে নীরার সৎ মা আমিনা বেগম বের হয়ে আসলো। নীরার চুল জোরে টেনে ধরে বলে, তোর গলার জ্বর এত বেড়েছে কেন?
2 টাকা ইনকাম করার মুরদ নাই, আবার গলার জোরে কথা বলিস। কয়দিন পর ধরবি একটা, এখন আবার কথা তুলিস না। আমি না, করে ছেড়ে দাও। তুমি কেন এমন করো ওর সাথে? চুপ কর হারামি। টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছিলি, বলেছিলি রানীর মতো করে রাখবি। শালা আমার জন্য খেতে পারিস, এখন মেয়ের জন্য দরদ উঠছে। আমিনা বেগম নীরাকে জোরে ধাক্কা দেয়। নীরা দরজার কাছে যেয়ে পড়ে। দরজার কাছে আসতেই বাহিরে চোখ যায় ওর। আবির উঠানে দাঁড়িয়ে আছে। নীরা আবিরকে দেখেই অবাক হলো। তাড়াতাড়ি বাহিরে আসে নীরা। আবির নীরার দিকে তাকিয়ে বলল, আমার মায়ের একটাই ছেলে আমি। আজ থেকে তুই আমার বোন। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবি। আমি তোর ভাই, বুঝেছিস? নীরা মাথা নিচু করে থাকে। আবির মানিব্যাগ বের করে কিছু টাকা নীরার হাতে গুজে দিয়ে বলে, ফার্মেসির টাকা শোধ করে দিবি আর আব্বুর জন্য ওষুধ নিবি। আমি আছি না? তোর এত চিন্তা কিসের? ভাবিস না দয়া করছি। চাকরি করার পর আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিলেই হবে। যা মন দিয়ে পড়াশোনা করবি। বের কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। পূজার সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু আজান দেওয়াতে সে আবার ক্লাবের দিকে ফিরে আসে। ক্লাবে এসে দেখে অর্করা ডক্টরকে তুলে এনেছে। আবির হকস্টিক নিয়ে ডক্টরের সামনে আসলেও ডক্টর ভয় ভয় বলল, আমাকে মারছিস? প্রদীপ সাহেব জানতে পারলে তোদের সবগুলোকে তুলে নিয়ে যাবে। তার জায়গায় দোকান করেছি, তার অনুমতি আছে। আমি তো তার কাছে বিচার দেবই। তোরা আমার দোকানে তালা লাগিয়েছিস, মনে রাখিস সব। তোর দোকান আর তোর পজিত সাহেবকে দুটোই তোর পিছনে বুঝে দেবো। আহ রাতুল, ওই শোন, চাবি ক্লাবে আছে। একমাত্র তোর ফার্মেসি বন্ধ। যা তোর প্রজিত সাহেবকে যে বলবি ছাত্র নেতা আবির তোর দোকান বন্ধ করে দিয়েছে। যা এখান থেকে। ডক্টর চলে যায়। অর্ক এগিয়ে আসে। অর্কের চোখে মুখে চিন্তাটা আবিরকে নিয়েই হচ্ছে, কারণ আবিরের সাথে থাকা এই ছেলেগুলো আবির নিজ হাতে বড় করেছে, নিজের কাছে রেখেছে। অর্ক মনে করে তার ছাত্র জীবনে শুরুর দিকের কথা। নীরার মতোই কিছুটা অর্কের জীবন ছিল। আবিরের জন্যই সে আজ এত দূর এসেছে। নেতা হিসেবে আবিরকে সবাই 10-এ 10 দিতে রাজি, আর সেজন্যই অর্ক আবিরকে নিয়ে বেশি ভাবে। ভাই, পূজার আপুর সাথে দেখা হয়েছিল? না, যাইনি। নামাজ পড়তে হবে। চল এখন মসজিদে যাব। কি করো তুমি? হিন্দু মেয়ের প্রেমে পড়ে নামাজ কালাম করো কেন, মনে নেই? চুপ কর তো। চল। আল্লাহর কাছে আমি পূজাকে চাই, তাকে বিয়ে করতে চাই আমি। আল্লাহ যেন আমার পূজাকে গিফট করে। মানে তুমি প্রার্থনা ও পূজাকে চাও? কেন চাইবো না? আমার ভালো লাগে। সবকিছু তো আল্লাহর কাছে চাইবো, তাই না? হয়েছে, চলো। ওরা 4 জন মসজিদের দিকে এগিয়ে যেতে থাকে। প্রজিত সাহেব বাড়ির সবাইকে ডাকলেন। রীতি আর পূজাও আসলো। পূজা সোফাতে এসে বসে সবার দিকে তাকায়। প্রজিত সাহেবের লোকজনও আছে বাড়ির ভেতরে। এমনিতেও বড় বাড়ি, তার উপর ঢাকার উত্তরের এই দিকটা সব হিন্দু পরিবার। প্রজিত সাহেব সবার উদ্দেশ্যে বলে, আগামী পরশু হোলি উৎসব, সবাই নিশ্চয় জানো। প্রতিবারের মতো এবারের হোলি উৎসব আমার বাড়ির পাশে যে আমাদের বিশাল বড় খেলার মাঠ আছে সেখানেই হবে। হাই সিকিউরিটি থাকবেন, কোনো রকম ঝামেলা নেই। যদিও আমার সাথে ঝামেলা করার মতো কেউ নেই, মুসলিম আসা নিষেধ, তবে আমার অনুমতি নিয়েই আসতে হবে। হোলি উৎসবের জন্য সবাই প্রস্তুত হও। কারো শপিং করার বাকি থাকলে করে নিতে পারো। এবারের হোলি উৎসব বড় করে হবে। প্রজিত সাহেব কথাগুলো বলে চলে যায়। বাড়ির মানুষও এক এক করে চলে যায়। পূজা বসে থাকে সোফাতে। রীতি পাশে এসে বসলো। পূজার দিকে তাকিয়ে রীতি বলল, কি ভাবছো এত আবিরের কথা? রীতিদি, কথা কি তোমার আসতে হয় না? বাবা আবিরের কথা শুনলে মেরে ফেলবে, জানো না? আহ, কি প্রেম! ছেলেটার জন্য আমাদের দরদ দেখি উতলে পড়ছে। ইস, আবির মরলে তোমার কি গো? থাক, এমনিতেই চিন্তায় আছি। কিসের চিন্তা? মনে নেই আগের বার হোলিতে কি হয়েছিল? কি হয়েছিল? ওই যে রাকেশ ছেলেটার কথা বলছিস? ছেলেটাকে তন্ময় চোখ উপড়ে নিয়েছিল। ইস, কি সাংঘাতিক! কি যেন হয়েছিল? রাকেশের কোনো দোষ ছিল না। ভিড়ের মধ্যে আমার সাথে রাকেশের ধাক্কা লাগে, আর ধাক্কা লাগতে যখন সে পড়ে যাচ্ছিল আমার ওড়না টেনে ধরে। ব্যাস, এটাই দেখে ফেলে বাবা। পরে তন্ময় এসে সবার সামনে রাকেশকে পেটাতে থাকে। ভয় পেয়েছিল খুব। আজও খারাপ লাগে ছেলেটার কথা ভাবলে। আবিরকেও যদি এমন মারে? আবির একদম আলাদা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রীতি আর পূজা কথা বলতে থাকে।
প্রজিত সাহেব বাইরে এসে দাঁড়ালেন। একটা গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়ি থেকে নামে রাজ সাহেব। প্রজিত সাহেবের কাছে এগিয়ে আসে রাজ। দুজনে কুশল বিনিময় করে। গাছের নিচে থাকা টেবিলের ওপরে বসল। প্রজিত সাহেব রীতিকে চা আনার জন্য বলে দেয়। দুজনে চেয়ারে বসে। প্রজিত সাহেব একটা সিগারেট রাজের দিকে বাড়িয়ে দেয়। তিনিও একটি সিগারেট জ্বালালো। দুজনে বসে সিগারেট খেতে থাকে। রাজ বলে, বর্দা, আবির কিন্তু ঝামেলা করছে, ওর থেকে পটটা নিয়ে আনেন তো। রাজ, এটার জন্যই তো তোমাকে বের করে আনা। রাজনীতি আমি বুঝি, সাথে মাস্তানিও, কিন্তু আবিরের ছাত্র জনতা সাপোর্ট আছে, এজন্য কিছু বলতে পারছি না। তুমি ওর পিছনে লেগে থাকো। আর প্রজিত সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। একটা অজানা নাম্বার। তিনি রিসিভ করে ওপাশ থেকে ডক্টর লোকটা বলে, স্যার, আবির আমার দোকানে বন্ধ করে দিয়েছে। আপনার মাকে অনুমতি আর আপনার মার্কেটের দোকান দিয়েও যদি এমন হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? এর একটা ব্যবস্থা করতে হবে। কি, আবির এটা করেছে? জি স্যার। প্রজিত সাহেব ফোন কেটে দেয়। রাগে চোখ মুখ যেন ওনার লাল হয়ে গেছে। আবিরের কথা শুনে তন্ময় এগিয়ে আসে। নিজের জেঠুকে প্রশ্ন করে, কি হয়েছে? আবির কি করেছে? মোড়ের মাথায় যে জায়গাতে মার্কেট করেছিলাম সেখানে ডাক্তার ঘর করেছে, সেটা আবির বন্ধ করে দিয়েছে। এই আবিরকে যে কি করব আবির নিজেই জানে না। বড় কোনো সুযোগ পাচ্ছি না। একবার বলেন কাকা বাবু, শালাকে ওর ক্লাবে গিয়ে মেরে আসি। ওর লাশ দেখার মতো সাহসও হবে না কারো। সে আমাদের পার্টির দল করে, সমস্যা আছে। আগে তাকে দল থেকে বের করতে হবে, এটা রাজ করবে। তারপর বড় একটা ইস্যু পেলেই সোজা মেরে ফেলবে। চিন্তা করবেন না স্যার, আবিরকে আমি পথ থেকে সরানোর ব্যবস্থা করব, কিন্তু পূজাকে একটু বারণ করে দিয়েন। মিডিয়ার লোক তো ঝামেলা করতে পারে। সেসব ভাবতে হবে না। ক্লাবে মিটিং অ্যারেঞ্জ করো তন্ময়। হোলিতে সবাইকে ইনভাইট করতে হবে। আমাদের দলের সব পদের লোকদের চাই। প্রজিত সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রাজও তার সাথে বেরিয়ে যায়। তন্ময় ফোন করলো কাকে যেন। ফোন রেখে দিয়ে সে চেয়ারে বসলো। তখনই পূজা বের হয়, বাহিরের দিকে যেতে থাকে। তন্ময় জোরে ডাক দেয় পূজাকে। পূজা এগিয়ে আসে তন্ময়ের কাছে। তন্ময় বলে, কি ব্যাপার, তোর চোখ মুখ শুকনো কেন? রাত জাগিস নাকি? কিছু ভাবিস? কই, তুই কানা নাকি? সব দিকে নজর রাখতে হয়, বুঝছিস? বিশেষ করে তোর দিকে তো একটু বেশি নজর রাখতে হয়। বাবার কথায় নাচা লোক তুই। ওহ, এত বেশি সুন্দরী না হলো পারতি, তবে তন্ময় থাকতে সাহস নেই তোর দিকে তাকিয়ে কিছু বলবে। দেখতে পেলে চোখ তুলে আনবো আমি। জঘন্য চিন্তা ভাবনা তোদের। প্রেম ভালোবাসা কোনো এলাও না, মনে রাখিস। আমিও এসব করি না, তবে সরাসরি বিয়ে করতে বারণ নেই। ভাবছি তোর বাবাকে বলবো তোর সাথে আমাকে বিয়ে দিতে। কি বলিস? চুপ থাক হারামি, মজা করিস কেন? মজা কখন করলাম? একটা ছেলে যে তোর বাবার আদেশে তোকে প্রোটেক্ট করে, এটা সত্য নয়। বিশেষ কারণ আছে, বুঝলি? না, বোঝার কোনো দরকার নেই, কাজ আছে, থাক। বাবার অফিসে তোদের মিটিং কল এসেছে, এখানে আমার যেতে হবে। প্রেসের লোক, বুঝলি তো, টেক নিয়ে আমি নিজেকে করতে পারি। সেটা তো পারিসই, কিন্তু অন্য ছেলের প্রেমে পড়িস না যেন। আসবো নাকি ড্রপ করে দিবনি? নিজের গাড়ি, অফিস গাড়ি সব আছে, তোর কোনো দরকার নেই। পূজা কথাগুলো রাগী গলায় বলে তন্ময়ের সামনে থেকে চলে যায়। তন্ময় পূজার চলে যাওয়া দেখছে। প্রজিত সাহেব সবাইকে পার্টিতে ডেকেছে। আবির আসেনি, আসার প্রয়োজনও নেই, কারণ আবির মুসলিম। প্রজিত সাহেব আবিরকে ডাকেনি। এমনিতেও আবিরের ওপর তার রাগ জমা হয়ে আছে। 1 ঘন্টা অফিসের আলাপ করে সবাই চলে যায়। একদিন পর আজ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের হোলির রং খেলা শুরু হয়েছে। প্রজিত সাহেবের নিজের বিশাল বড় ফাঁকা জমি, সেটা প্রতিদিন খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আজ বিশাল বড় একটি স্টেজ সাজানো হয়েছে। স্টেজের চারপাশে বড় বড় 8টা সাউন্ড বক্স রাখা, জোরে গান বাজছে, আর স্টেজে নাচ চলছে সকাল থেকেই। বড় থেকে শুরু করে বাচ্চারা রং ছোড়াছুড়ি করছে। বিশাল সিকিউরিটি গার্ড আর পুলিশ চারপাশে ঘুরে বেরিয়েছে। 1000 খানিকের বেশি লোক এই মাঠে উপস্থিত। রীতি, প্রান্ত আর তন্ময় হোলির মাঠে আসছে। পূজা, রীতি একটা গলির চিপার সামনে এসে দাঁড়ালো। এত লোক, মানুষ ভর্তি। রীতি বলল, কি ব্যাপার, তোর কি হয়েছে? মুড অফ মনে হচ্ছে। না, এমনি কিছুটা ভয় হচ্ছে। তন্ময় দূরে থেকেও আমার উপরে নজর রেখেছে। কোনো ছেলে এসে যদি কিছু বলে, ছেলেটাকে মেরে ফেলবে সে। আরে ধুর, এসব ভাবতে হবে না। স্টেজে দেখ ছেলেগুলো কি সুন্দর নাচতে পারে। রে পূজা, এখনো তোর গায়ে রং লাগাস নিজে? তুই এই দাঁড়া,
রং দিবি না একদম। আমি আপাতত রং মাখাতে চাই না। রং দিলে চলে যাব কিন্তু। উফ, আচ্ছা দিচ্ছি না, চল ফুচকা খাওয়াবি। আমি মেয়ে হয়ে তোকে খাওয়াবো, তাই না? তুই ছাড়া, দাঁড়া, তোর বাবা কল করেছে, শুনে আছি। তন্ময় সেখান থেকে চলে যায়। বাংলা গান বাজাতেই শুরু করেছে। রীতি গানের তালে আস্তে করে নাচ শুরু করলো। রীতি বলল, কি ব্যাপার, কি রং মাখিসনি কেন? আজ আবিরে মুখরিত চারিদিক, যা আবির মাখ। আবিরের নাম আবির রাখতে কে বলেছিল রীতিদি? রং মানে আবির, আবির মানে রং। তো আবির মাখবো, তাই না? মাখবই না একদম। আজকে কেউ আমাকে আবির মাখাতে। পূজা কথাটা শেষ করতে পারেনি। এক মুঠো লাল রং ওর দিকে কে যেন ছুঁড়ে মারে। রীতি আর পূজার তাকায়, মুখে কালো একটা কাপড় বাঁধা, চোখ দুটো খোলা আছে, সাদা পাঞ্জাবি পরা। পূজা কিছু বলতে যাচ্ছিল, আবারও নীল রং পূজার উপর এসে পড়ে। রীতি কিছু বলার জন্য এগিয়ে আসবে, তখনই ওর পেছন থেকে কে যেন রং ছুঁড়ে মারে। রীতি পেছনে তাকাতেই দেখে একটা ছেলে দাঁড়ানো। রীতি বলে, ওই ছেলে কে আপনি? পূজা, এই ছেলেগুলো। রীতি ঘুরে পাশে তাকাতেই দেখে পূজা নেই। পূজা কোথায় গেল? রীতি চারপাশে ঘুরে তাকালো, কিন্তু পূজা কোথাও নেই। রীতির দিকে যে ছেলেটা রং ছুঁড়েছিল সে ছেলেটা আবার রং ছুঁড়ে মারে। রীতি এবার রেগে ছেলেটার দিকে অগ্রসর হয়। রীতি বুঝতে পারে ছেলেগুলোই পূজাকে সরিয়েছে। ছেলেটা দৌড়ায়, রীতিও দৌড়াতে থাকে, কিন্তু পূজা সে কোথায়? কে তার দিকে রং ছুঁড়েছে? রীতি ছেলেটার দিকে দৌড়াতে থাকে। কয়েক মিনিটের ভেতরে ছেলেটা যে একটা গলির ভেতরে আটকে যায়। ছেলেটা আর সামনে এগিয়ে যেতে পারে না। রীতি সামনে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে সে ছেলেটাকে বলে, কে কে তুমি? আমার গায়ে রং ছুড়ছো কেন? এত সাহস কোথায় পেলে? ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটু একটু করে পেছনের দেয়ালের দিকে পিছিয়ে যেতে থাকে ছেলেটা। রীতিও এগিয়ে আসতে থাকে। বাইরের ফাংশনে হোলি খেলা, গান বাজনা চলছে, কিন্তু চিকন এগলিতে দুজন মানুষ, একজন ভয়ার্থ বিড়ালের ন্যায় চুপসে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে, আরেকজন তাকে তাড়া করে ধরতে পারার আনন্দে খুশি উদযাপন করছে। রীতি একটু ভারী গলায় বলল, তোমাকে একবার পাকড়াও করছি, ভাবছো ভিড়ের ভেতরে অচেনা সুন্দরী মেয়েদের গায়ে রং লাগিয়ে দৌড়ে পালাবা? সেটি হচ্ছে না মিস্টার। আমাকে তো চিনেন না, আমার নাম রীতি। এলাকার সব ছেলে আমাকে জানে আমি কেমন রাগী। ছেলেটা ভয়ে ঢোকিল, কিছুই যে তার বলার নেই। সে কেবল অনুমতি অনুসারে কাজ করেছে। সামনের দিকে তাকালো, গলির ভেতরে পিচ্ছিরা দু একবার আসলেও দুজন মানে এই বড় দুজনকে দেখে আবার দৌড়ে বের হয়ে যাচ্ছে। রীতিমোটা গলায় বলল, এবার পালানোর সুযোগ নেই, রং তোমার মাখতেই হবে। কথাটা বলেই রীতি ডান হাত উঁচু করল। হাতের মুষ্টিতে লাল রং রীতি জোরে ছোড়ার জন্য একটু পেছনে আসতেই পায়ের নিচে থাকা একটা অর্ধ ইটের সাথে নিজের পা বেঁধে যেতেই রীতি রং ছোড়া তো দূরে থাক, সে রীতিমতো মরমরিয়ে অবস্থা। রীতি নিজের টাল সামলাতে না পেরে হুড়মুড় করে নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু এ কি, রীতি পড়ছে না কেন? ভয়ের চোটে সে তো চোখ বন্ধ করেছিল না, সে ঝরে আছে, নিচে পড়েনি, কিন্তু কেন? রীতি চোখ খুলে তাকায়, সে কি, এই ছেলেটা তার কাছে কেন? ছেলেটা রীতির কোমর চাপড়ে ধরেছে। ছেলেটা রীতির চোখের দিকে তাকায়, রীতিও ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকে। হঠাৎ বাচ্চাদের চিৎকারে দুজন যেন চমকে যায়। ছেলেটা হ্যাসকা টান দিয়ে রীতিকে সোজা করে, কিন্তু বাদ সাধলো জোরে টান। রীতিকে জোরে টানাতে রীতির ঠোঁট এসে লাগে ছেলেটার গালে। রীতি সহ ছেলেটাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর পূজার চোখে কে যেন হাত দিয়ে রেখেছে। পূজার মুখ খোলা, সে চাইলেই চিৎকার দিতে পারে, কিন্তু পূজার সাহসী, সে জানে না তার হাত ধরে কে এই অন্ধকার চিপা গলির ভেতরে এনেছে। পূজা ধীর স্থির গলায় বলল, কে আপনি? আমাকে ধরে এনেছেন কেন? আপনি জানেন না আমার বাবা? ছেলেটার এক আঙুল পূজার ঠোঁটের ওপর এসে স্থির হলো। পূজা বুঝে যায় তার কথা বলা যাবে না। হঠাৎ ছেলেটা বলল, রাধা যখন আবিরের রঙে রঙিন হয়েছে তখন কৃষ্ণ কি আর গাছের নিচে বসে থাকতে পারে? রাধাকে দেখার জন্য যে কৃষ্ণের ব্যাকুলতা সেটা রাধা বোঝেই না। ছেলেটা কথাগুলো বলে পূজার চোখের ওপর থেকে ডান হাতটা সরালো। পূজার সামনে তাকিয়ে থাকা ছেলেটার দিকে হা করে তাকায়। অবশ্য তাকানোটাই স্বাভাবিক, কারণ পূজার হাত ধরে টেনে আনার সাহস যে এই আবির নামের একটা মাত্র ছেলেরই আছে। হ্যাঁ, এটা আবিরই। আর সেই পূজাকেই রং মাখিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। আর আবির যেখানে, আবিরের লোকজন তো আশেপাশে থাকবেই। পূজা থতমত খেয়ে গিয়েছে। আবির, তুমি এখানে কেন? ছাড়ো আমাকে, বাবা দেখলে তোমাকে মেরে ফেলবে। যাও এখান থেকে। না দেখা অবধি তো প্রেম করতে পারি, তাই না? প্রেম? কিসের প্রেম?
যাও বলছি এখান থেকে প্লিজ। যাব না, আগে তোমাকে দেখি। পূজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির এক আঙুল দিয়ে আবারও ওঠে হাত দেয়। পূজা চোখ বড় বড় করে আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার বাম গালে রং মাখানো হাত ঘষে দেয়। পূজার মুখে রঙের ছড়াছড়ি। পূজা কিচ্ছু বলে না, আবির বলে, শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছিল সত্য। রাধাকে দেখার জন্য সে বাঁশি বাজাতো। রাধা ছুটে আসতো কৃষ্ণের কাছে, প্রেমলীলা চলতো তাদের। সেসব ইতিহাস, সেসব কাহিনী হয়ে গেছে। আমি কৃষ্ণকে দেখিনি, কৃষ্ণের রাধাকেও দেখিনি। আমি কলিযুগে আছি। আমি কলিযুগের কৃষ্ণ, যে কিনা রাধার প্রেমে মাতোয়ারা। আমার কাছে বাঁশি নেই, কিন্তু বাইকের হর্ন তো আছে। বাইকের হর্ন বাজলেই তুমি না হয় চলে এসো আমার কাছে। কৃষ্ণের বাঁশিতে প্রেমের সুর ছিল, যেটা রাধাকে টানতো খুব। তোমার বাইকের হর্নে কি এমন সুর আছে যে আমাকে টানবে? বাঁশি নিয়ে এসো মিস্টার, তারপর রাধাকে পটিও। হি হি, রাধার মনে প্রেম জাগলে বাঁশির সুরে নয়, বাইকের হর্ন শুনেও ছুটে আসবে রাধা। আমি সেই রাধা নই। পূজা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবিরকে। পূজা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আবির পূজার হাত ধরে জোরে একটা টান দেয়। পূজা আবিরের বুকের কাছে এসে থেমে গেল। হোলির রং খেলায় তখন যেন চারপাশ বিশাল সাউন্ড বক্সের গান শুরু হয়েছে। পূজার মুখের উপর চুল এসে পড়েছে। আবির বাম হাত দিয়ে পূজার কোমর জড়িয়ে ধরল। ডান হাত দিয়ে সে পূজার মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার চোখের দিকে তাকিয়ে বলে, না হয় আমার সাথে বাঁধলে তুমি 7 পাকের বাঁধন। 7 পাকে বাঁধতে সাহস লাগে, যেটা তোমার নেই। এই জন্য আমাকে চিপা গলিতে টেনে এনেছো। আগে সাহস বাড়াও। পূজা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে পূজার চোখের চলে যাওয়ার দিকে। সে কি বলবে বুঝতে পারছে না। ও কি রীতি ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ালো? কয়েক পা পিছিয়ে এসে নীরব দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন থেকে চলে যাও, কখনো আমার কাছে আসার সাহসও করবে না। আমার মতো বাচ্চা ছেলের এত সাহস নেই, আর তাছাড়া ওজন কমান, আপনাকে ধরে রাখতে অনেক কষ্ট। ওই কি বলে? না মানে, নাম কি তোমার? অর্ক। আপনার নাম কি মিস ওজনওয়ালি? এই ছেলে এবার কিন্তু সত্যিই খুব খারাপ হচ্ছে। তোমার লোকেই পূজাকে তুলে নিয়ে গেছে না? দাঁড়াও, আমি ওর বাবাকে বলছি। এই না না না, প্রতীক সাহেবকে বলবেন না। আবির ভাইকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। আবির মানে ওর প্রেমিক, বরের ভাই নাকি তুমি? হ্যাঁ, কেন আপনি চিনেন নাকি আবিরকে? হ্যাঁ, চিনবো না কেন? এই জন্যই বলি, তোমার এত সাহস কি করে হলো আমার গায়ে রং ছুড়ে মারার? আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। ভুলেও এই সীমানায় আসবে না, তুমিও না, ওই আবিরও না, বুঝেছো? রীতি কথা বলে ঘুরে হাঁটা শুরু করলো। অর্ক চুপচাপ দাঁড়িয়ে আছে। রীতি একটু থামলো, কিন্তু সে কোনো কথা বলল না, ঘুরেও তাকালো না অর্কের দিকে। অর্ক হঠাৎ জোরে চিৎকার করে বলল, আপনি ওজনে ভারী, কিন্তু দেখতে পুরাই আকাশ পরী। রীতি ঘুরে তাকায়। অর্ক মাথা নিচু করে নিল। রীতি গলি থেকে বের হয়ে আসলো। পূজাকে এসে ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে পূজার কাছে আসলো রীতি। কিছুটা হাঁপানো কণ্ঠে বলল, আবির কোথায়? ওর বাবা দেখলে সমস্যা আছে কিন্তু। তুমি আবিরের কথা জানলে কিভাবে? আর তোমার গায়েও রং কেন? কোথায় ছিলে তুমি? তোকে খুঁজতে খুঁজতে রং মেখে ভূত হয়ে গেছি। চলো এখান থেকে, আবির আসছে। আমি ওর সাহস দেখে অবাক হচ্ছি। ঠিক মতো কথাই হয়নি আমাদের, অথচ দেখো ছেলেটার সাহস কত। কোন ছেলে আমার দিকে তাকানোর সাহস করে না, আর ও আমাকে সবার সামনে হাত ধরে টেনে নিয়ে গেছে, আমার গালে রঙও লাগিয়েছে। ছেলেগুলো আসলেই বজ্জাত। সাহস বাবা, চল এখান থেকে। ওরা প্যান্ডেল থেকে চলে আসে। আবির, অর্ক, রাতুল আর কাব্য বাহিরের মেইন রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। কাব্য প্রশ্ন করল, ভাই কি হয়েছে? সবকিছু ঠিকঠাক? পূজা বৌদির সাথে কথা হয়েছে? হয়েছে। মেয়ে আমাকে অ্যাভয়েড করাটাই স্বাভাবিক। সে অন্য ধর্মের, তুমি মুসলিম, কখনো সম্ভব নয়। এই জন্য তোমার এসব বাদ দেওয়া দরকার ভাই। ওই কি বললি? বাদ মানে কি? কেন বাদ নেই? ভাই তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। পূজা বৌদি হবে আজ থেকে আমাদের, যা হয় হবে। মেয়ে পড়বে না কেন? সত্যি ভালোবাসো না তুমি? পড়তে বাধ্য। তুমি কোনো বাধা দেব না ভাই। অর্কের কথা শুনে আবির সহ বাকি দুজনও হাঁ হয়ে গেল। আবির অবাক হয়ে গেছে, কারণ কয়েকদিন আগেও অর্ক এসব থেকে সরে আসার জন্য আবিরকে বলেছে কখনো মিল হবে না, সমস্যা হবে, এসব কিছু আবিরদের সামনে বলেছে। কিন্তু আজ কি হলো? আবিরকে অর্ক নিজেই প্রেম করতে বলে। ঘটনা কি? আবির একটু কাশি দিয়ে বলল, ভাই অর্ক,
তুই ঠিক আছিস তো? মানে কি ঠিক থাকবো না কেন? আসলে মানে ভেবে দেখলাম আবির ভাই তো ভালোবাসে, এই ভালোবাসাটাকে পূর্ণতা দিতে আমাদের সাহায্য করা দরকার। অর্ক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ওরা তিনজন বোকার মতো অর্কের চলে যাওয়া দেখছে। অর্কের হঠাৎ এত পরিবর্তন ঠিক বুঝতেই পারছে না এর পেছনে কারণ কি। তন্ময় বাড়ির ভেতরে আসলো। রীতি আর পূজাকে বাড়ির ভেতরে গাছের নিচে বসে থাকতে দেখলো। তন্ময় সোজা ওদের সামনে এসে দাঁড়ায়। তন্ময় অবাক হয়ে রীতি আর পূজার দিকে তাকিয়ে থাকে। তন্ময় বলে, কি ব্যাপার, তোর গালে গায়ে রং কেন? আমি না তোকে রং মাখাতে গেলাম বললি, এগুলো ভালো লাগে না? এখন তোরা দুজনে রং মেখে বসে আছিস এখানে। পুরো প্যান্ডেলে তোদেরকে খুঁজলাম, কোথাও পেলাম না। চলে এসেছিস কেন? এত প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেব? আমাকে বলতে পারতি রং মাখামাখি করবি, তা না, তোরা একাই সব করেছিস। সে কি আর তোর থেকে রং মাখতে চাই? মানে? মানে হলো আসলে একটা পিচ্চি আছে পূজার অফিসে, সেই পিচ্চি আসছিল, এসে রং মাখিয়ে গিয়েছে। ও তবে পূজা, তোকে লাল রঙে হেব্বি সুন্দর লাগছে। তোকে আমার দিকে তাকাতে বলেছি, যা ভাগ। পূজা কথাটা বলে সেখান থেকে চলে আসে। তন্ময়ের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রজিত সাহেবের নাম্বার থেকে কল এসেছে। তন্ময় কল রিসিভ করে। প্রজিত সাহেব ওপাশ থেকে বলে, হোলির অনুষ্ঠানে আবির এসেছিল, রাস্তায় ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছে আমার লোকেরা। সে কেন এসেছিল খোঁজ নে। আর পূজা কোথায়, সবকিছু ঠিক আছে? হ্যাঁ কাকা বাবু, পূজা তো আমার সামনেই ছিল, মানে বাড়িতে। ও গিয়েছিল পিচ্চিদের সাথে রং খেলে দ্রুত চলে এসেছে। ও, এই আবির কি করেছিল এখানে? তালাকে কোন রকম মারার ওয়ে পাচ্ছি না। প্রজিত সাহেব ইনিগেল কাজ করে না, আর যদি সেটা করেন সেটা গোপনই করে। আবিরের সাথে দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা, দেখছি। তন্ময় ফোন কেটে দেয়। বুঝতে পারছে না সে কি করবে। আবির কেন এসেছিল কে জানে। তবে তন্ময়ের আফসোস সেখানে না। সে ভেবেছিল আজকে পূজাকে নিয়ে ঘুরবে, ভালো একটা সময় কাটাবে, কিন্তু না, এসব হলো না। তন্ময় মনে মনে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আবিরেরা সবাই ক্লাবে বসে আছে। নীরা আসলো ক্লাবে। নীরাকে দেখে সবাই কিছুটা অবাক হয়েছে। নীরার হাতে একটা টিফিন বক্স। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। আবির প্রশ্ন করল, ব্যাপার তুই এখানে? বিরিয়ানি রান্না করেছি, তাই তোমার জন্য নিয়ে আসলাম। সব সময় তো বাইরেই খাবার খাও। ও আচ্ছা, আবির ভাই তো সবই আপনার, আমার কেউ কিছু না। চলো সবাই। আরে থামেন, সবার জন্যই আছে। আর ভাইয়া তো আমার ভাইয়া, আর কেউ নেই। আমরা আছি, আল্লাহ আছে, পুরো পৃথিবীটা তার। আবির চুপচাপ নীরার দিকে তাকালো। নীরা প্লেট আনে। সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসলো। নীরা টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে দেয় সবাইকে। আবির কল্পনাতেও তার মায়ের কথা ভাবতে থাকে। একটা কালো আধার অন্ধকারাচ্ছন্ন সময়ে সবকিছু যেন শেষ হয়ে যায়। আবির সেগুলো মনে করে জোরে একটা শ্বাস নিল। ক্লাব ছাত্রনেতার দায়িত্ব অর্ক, নীরা, এখন এসবই যেন ওর সবকিছু। সবার খাওয়া শেষ হয়। নীরা বলে, যাই তাহলে, প্লেটগুলো পরিষ্কার করে আসি। আমিও হেল্প করি, এত কষ্ট করে রান্না করলেন, একটু তো হেল্প করাই যেতে পারে। যা তাহলে তুই। সবাই টেবিল ছেড়ে উঠল। তখনই দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পায় আবির। তাকিয়ে দেখে রাজ এসেছে। অর্ক তাড়াতাড়ি ড্রয়ারে থাকা পিস্তলটি হাতে নিল। আবির ইশারায় অর্ককে তার নামিয়ে রাখতে বলে, আসুন ভাই, ভিতরে আসুন। আরে বাহ, এত সম্মান! ওই মেয়েটা কে? আমার বোন। বোন? এটা কবে হলো? যাই হোক, মালটা কিন্তু দারুণ। সেই রকম কাব্য ছুটে আসলো রাজের কাছে। অর্কের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে রাজের কপাল সোজা ধরে পড়ল। তোকে এখানেই মেরে রাখবো, বুঝলি? ঠিকভাবে কথা বল। কাব্য, যেখানে যাচ্ছিস সেখানে যা। ভাই বসেন আপনি। এখানে কেন এসেছেন? ভাই ও বললাম না চলে যা। ছোটরা এত মাথা গরম হয়ে থাকে। যাই হোক, আমি জানি যার সাথে তোর কিছু একটা চলছে। হোলিতে তোর আসার খবরটা আমি পূজিতকে দিয়েছি। এটা বলিনি তুই আর পূজা রং খেলা করছিস। যাই হোক, একটা ডিল করতে আসলাম। আমার জায়গাটা তুই ছাড়বি। আমি পূজি সাহেবকে তোর আর পূজার ব্যাপারটা বলবো না, সাথে তোর বোনকেও আমাকে দিবি, বুঝেছিস? এবার সত্যি তোকে। অর্ক, এটা আমাদের ক্লাব। এখানে আসা মানুষদের অসম্মান তো করতে পারি না। ভদ্রতা দেখাও, সম্মান পাবা। ঠিক আছে ভাই, আপনি যান। প্রজিত সাহেবের ব্যাপারটা দেখবনি। আপনি নিজেকে আগে সামলিয়ে রাখবেন। ওকে ব্রো, কথা হবে আবার।
রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির টেবিলে একটি কিল মারল। সবাই আবিরের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবির এখানে কিছুই বলবে না। এখন সময় মতো সবটা বুঝিয়ে দেবে। পর নীরাকে নিয়ে ক্লাব থেকে বাইরে নিয়ে আসে। আবিরের কথা মতো নীরাকে কাব্য বাড়ির দিকে পৌঁছে দিয়ে আসার জন্য নীরার পাশাপাশি হাঁটতে থাকে। নীরা বলে, রাজ আমাকে নিয়ে বাজে কথা বলছিল তাই না? ওগুলা ভাববেন না ভাই, সামলে নেব। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এত রেগে গিয়েছিলেন কেন? যতদূর শুনেছি আপনারা আবিরের জন্য জীবনও দিতে পারেন, কিন্তু রাজ তো আবিরকে এখন কিছু বলেনি। এমন রাগ কোথা থেকে আসলো? সে আপনাকে নিয়ে কিছু বলছিল, যেটা আমার সহ্য হয়নি, ভালো লাগেনি। কেন? আমাকে কিছু বললে তাতে আপনার কি? জানি না, তবে আমার সামনে আপনাকে কেউ কিছু বললে বলেন কি? তাকে মেরে ফেলবো। বাব্বা, এত সাহস! সাহস নয়, এটা রাগ। রাগ কিসের রাগ? আপনার বাড়ির সামনে চলে এসেছি ভাই। কাব্য কথাটা বলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নীরা স্থির হয়ে দাঁড়িয়ে কাব্যকে ডাকলো। শুনেন, হুম। তো রাগ দেখাবেন না, আমার জন্য তো মোটেও না। আচ্ছা। সাবধানে যাবেন, আবার আসবো। কখন? অত বিকালে। আচ্ছা। কাব্য কথাটা বলে সেখান থেকে হন হন করে চলে আসে। সে মনে মনে খুশি অনেকটা, কিন্তু এই খুশির কারণ কাব্য আপাতত জানে না। তবে নীরার সাথে কথা বলাটা যেন খুশির ব্যাপারে। প্রজিত সাহেবের অফিসে বসে আছে আবির। আবিরের সামনে প্রজিত সাহেব, তন্ময়, রাজ বসা। প্রজিত সাহেব আবিরের দিকে তাকিয়ে সিগারেট টেনে যাচ্ছে। আবির চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। প্রজিত সাহেব সিগারেটের অর্ধাংশ স্ট্রেটে রেখে আবিরকে বলে, আবির, তোমার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আর না তুমি আমার বিরোধী দলের কেউ। তুমিও যে লীগের আন্ডারে কাজ করো, আমিও সেই লীগের সভাপতি। দল তোমারও আছে, আমারও আছে, এমপি কেবল নামে। আমি তোমার সাথে সামাজিক কিছু দ্বন্দ্ব দেখছি। আমি চাই না তোমার সাথে এই দ্বন্দ্বটা বড় রূপ নিক। তুমি যা যা করছো তার জন্য ক্ষমাপত্র লিখবা, আর তন্ময়ের কাছে মাপ চেয়ে চলে যাও। আবির প্রজিত সাহেবের দিকে তাকালো। এতক্ষণ আবির ওনাকে পাত্তাই দিচ্ছিল না, মানে ঠিকভাবে তাকায়নি সে। তবে এবার প্রজিত সাহেবের দিকে তাকিয়ে আবির একটু হাসলো। তন্ময়ের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তন্ময়ের দিকে এগিয়ে আসে। আবিরকে দেখে সবাই হাসছে, কারণ এতদিনে সে সাহস দেখিয়ে চলেছে, আর আজকে প্রজিত সাহেবের ভয়ে চুপসে গেল। আবির তন্ময়ের সামনে দাঁড়িয়ে উপরের বোতামটা লাগিয়ে দিয়ে তন্ময়ের গলায় ঠিক করে দেয়। তারপর আস্তে গলায় বলল, এখন থেকে ভালোভাবে থাকিস, না হলে আমার সামনে তোর কোনো বেয়াদবি দেখলে তোর মরা দেহ কোথায় আছে সেটা তোর কাকা বাবুও জানতে পারবে না। আর বেশি কাকার পাওয়ার দেখালে তোর আর কাকার দুটোই পুড়ে দেব, বুঝেছিস? আবির? হ্যাঁ আবির আমি। কারো পকেটে টাকা গুজে কারো গোড়াতে তেল মাখিয়ে ছাত্র নেতা হইনি। আমার ভাগ্য আর ছাত্র জনতার ভোটে আমি ছাত্র নেতা হয়েছি। আমি এত রাজনীতি বুঝি না, তবে আমার ছাত্র জনতার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা ঠিকই বুঝি। আমি থাকতে ভার্সিটিতে কোনো বেয়াদবি চলবে না। যদি হয় এমন, তাহলে 160 কিলোমিটার বেগে ইয়র্কার মেরে সোজা মিডিল স্ট্যাম্প ফেলে দেব। আবির কথাগুলো প্রজিত সাহেবের চোখে চোখ রেখে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তন্ময় তার কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু রাজ এসে তন্ময়কে শক্ত করে ধরে। তন্ময়কে টেনে এনে বলে, স্যার, গেমস তো এবার আমরা খেলবো। ইয়র্কার বলে কিভাবে ছক্কা মারতে হয় সেটা আমি জানি। কিছুদিন সময় দেন, বাকিটা আমি সামলে নেব। ততদিনে আপনার ভাইয়ের ছেলেকে সামনে রাখুন। তন্ময়, ঠান্ডা হ। এখানে যা হয়েছে তা যেন বাহিরে না যায়। একটা ছোট সুযোগ দরকার আবিরকে মারার। বিশ্বাস কর, ভগবানের দেবী, আবিরকে আমি মেরেই ফেলবো। প্রজিত সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। তন্ময়ের মাথায় রাগের বিশালতা যেন কমছেই না, কিন্তু রাজ ঠান্ডা মাথাতেই আছে, কারণ রাজ জানে আবিরের দুর্বলতা কোথায়, আর সে ওটারই গেম খেলার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তার আগে আবির পূজার কম্বিনেশনটা দরকার। সন্ধ্যা হয়েছে, বেশ কিছু সময় হলো। আবির বাইক নিয়ে বের হলো। আবিরের লোকজন কেউ এখন নেই, সে পূজাকে দেখতে যাচ্ছে। বাইক স্টার্ট করতেই কে যেন দৌড়ে ওর বাইকের পেছনে বসলো। আবিরকে কে বলে ডাকতেই পেছনে বসা ছেলেটা বলল,